নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। ছাড়েন তো বলছি। আমি সবেমাত্র গোসল করে এসেছি তো ঢং করতে। তুলির ফর্সা নগ্ন ঘাড় দেখা যাচ্ছে। সদ্য স্নান করে চুল মুছতে মুছতে এসে দাঁড়িয়েছে আয়নার সামনে। বিছানা থেকে তাকিয়ে আছে ইস্তিয়াক। সে চাইলেই এখন উঠে গিয়ে বাহুডোরে বেঁধে ঘাড়ে চুমু খেতে পারে, কারণ রূপবতী তরুণী তার বিয়ে করা পত্নী। তবুও আজ এটা করবে না বলে ঠিক করেছে। আজ রাতেও তুলির সঙ্গে ঘনিষ্ঠ হওয়া থেকে বিরত থেকেছে। এর কোনো বিস্ময়কর ব্যাখ্যা নেই। এটা তার নিজের সঙ্গে এক ধরনের খেলা। সে মাঝে মাঝে দূর থেকে উপভোগ করতে চায় তুলিকে, যেন এই রূপবতী তরুণী তার স্ত্রী নয়, প্রণয়িনী। যেন পাশের বাসার জানালায় দাঁড়িয়ে থাকা রমণী, যেন গোসল শেষে কোনো বাসার ছাদে বালিকা কাপড় রোদে দিতে এসেছে, কিংবা চেয়ারে বসে ভেজা চুল শুকোতে মেলে বসে আছে। তাদেরকে দূর থেকে কেবল মুগ্ধ হয়ে দেখা যায়, প্রেমে পড়া যায়, চাইলেই ছোঁয়া যায় না। সর্বোপরি ইস্তিয়াক মাঝে মাঝে তুলিকেও না পাওয়ার বিরহ বেদনা উপভোগ করতে চায়। এজন্য তার ব্যক্তিগত ছেলেমানুষি খেলা। কিন্তু ইস্তিয়াক পারল না। চোখের সামনে তুলির সদ্য স্নান করা উন্মুক্ত পিঠে মুক্তোর মতো জলজল করছে ফোটা ফোটা জল। লাল ব্লাউজের উপরিভাগ খানিকটা ভিজে আছে। তুলি আয়নায় ওর দিকে চোখ পাকিয়ে তাকিয়ে শাড়ির আঁচল টেনে ঢেকে নিল পিঠ। নিজেকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে নিজের সঙ্গে প্রতারণা করে বিছানা থেকে উঠে গেল ইস্তিয়াক। তুলিকে পেছন থেকে জড়িয়ে ধরে থুতনি মাথায় ঠেকিয়ে আয়নায় তুলির চোখের পানে চোখ রাখে। চোখ নামিয়ে নেয় তুলি, যেন লজ্জা পেয়েছে নববধূ। মাথা থেকে শ্যাম্পুর মিষ্টি ঘ্রাণ নাক দিয়ে ঢুকে শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ায়, যেন প্রতিশ্রুতি ভঙ্গের দাবিতে দেহে মিছিল হচ্ছে। এটা কি শ্যাম্পুর নিজস্ব ঘ্রাণ? কৃতিত্ব কি তার? নাকি রূপবতীদের চলে গিয়ে আরও মোহময় হয়, মোহমান্বিত হয়? ইস্তিয়াকের নিজের সঙ্গে প্রতিশ্রুতি এখনো পুরোপুরি ভঙ্গ হয়নি। ক্ষীণ আশা আছে। সে কেবল মাথায় থুতনি ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। এমনটা প্রেমিক প্রেমিকারাও করতে পারে। তুলি, তোয়ালে দাও, আমি মুছে দিচ্ছি চুল। চুল কি ভেজা? মুছে নিয়েছি তো। ভালোভাবে মুছে দেই দাও। তুলি তোয়ালে দেয়। চুল মুছে দেওয়া শেষ করে মুঠো করে ঘাড় থেকে সব চুল সরিয়ে সামনে নেয় ইস্তিয়াক। বাহুডোরে বেঁধে নিয়ে ঠোঁট শুয়ে দেয় উন্মুক্ত ঘাড়ে। ভেঙে ফেলে প্রতিশ্রুতি। তুলি গলায় কৃত্রিম বিরক্তি এনে বলল, ছাড়ুন বলছি। ইস্তিয়াক অবাধ্য বর, সে ছাড়ে না। উল্টো তুলিকে টেনে ঘুরিয়ে চোখে চোখ রেখে বলে, খুব রাগ হয়েছিল শাড়ি পরনি বলো, অথচ ওই ভোরে গোসল করে পড়ে আছো। তুলি পুনরায় মুসরামুসরি করে বলল, ছাড়ুন বলছি। আমি অন্য কারোর জন্য পড়িনি, এখন ইচ্ছে হয়েছে তাই পড়েছি। না প্লিজ, অনেক কাজ পড়ে আছে তো আমার। ইস্তিয়াক না ছেড়ে ওর কোমর জড়িয়ে ধরে টেনে আরো ঘনিষ্ঠ হয়ে কানের কাছে গুনগুন করে বলল, প্রাণ চায় চক্ষু না চায়। তুলি লজ্জায় লাল হয়ে বলল, হ্যাঁ বলছি আপনাকে, আমি সবেমাত্র গোসল করে এসেছি তো ঢং করতে। ছাড়েন তো বলছি। আমার ছুটির দিনের ভোরটাই সুন্দর করে দিয়েছো শাড়ি পরে। কয়দিন থেকে বলে পড়তে, কে শুনে কার কথা? হ্যাঁ জনাব। আর তাই আপনি গতকাল ফাইনালি মেয়েদের মতো অভিমান করেছিলেন, তাই না? আমি অভিমান করেছি কে বলল? সারাদিন অফিস থেকে এসে ভালো লাগছিল না কিছু। জি আচ্ছা, আর বলতে হবে না। আমিও কারোর জন্য শাড়ি পরিনি। ছাড়েন বলছি। নিজেকে মুক্ত করে নেয় তুলি। ফোনটা বেজে উঠল তখনই। ইস্তিয়াক বালিশের পাশ থেকে তুলির মোবাইল এগিয়ে দিয়ে বলল, অপরিচিত মনে হচ্ছে। তুলির বুকটা কেঁপে ওঠে। হাত বাড়িয়ে মোবাইল নিয়ে কেটে দেয় কল। কি হলো, রিসিভ করলে না যে? অচেনা নাম্বার, গতকালও একবার এসেছিল। কেউ ফাজলামি করছে, হয়তো রিসিভ করার দরকার নেই। যাই হোক, আপনি ফ্রেশ হন, অফিস যাবেন না? ত্যাগ আর সেটা নিয়ে ভাবতে গেল না। সে রসিকতা করে কৃত্রিম হতাশা দেখিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ম্যাডাম আমাকে তাড়ানোর জন্য এতটাই পাগল হয়েছে যে আজ শুক্রবার সেটাই ভুলে বসে আছে। তুলি ভেতরে ভেতরে কেঁপে উঠল। একটু নার্ভাস হলেই সে এরকম ভুল ভাল বলে বসে। ভাগ্যিস ইস্তিয়াক সবকিছু পজিটিভলি নিচ্ছে। তুলি ফিক করে হেসে বলল, তাড়ানোর জন্য না, আপনি আজকাল রোজই অফিসে যাচ্ছি করে দেরি করে যান। ইস্তিয়াক আবার উঠে দাঁড়ায়। পাশের চেয়ারটা টেনে রাখে তুলির পেছনে। দুই হাতে মৃদু চাপ দিয়ে বসিয়ে বলে, এমন রূপবতী বউ থাকলে অফিস যেতে ইচ্ছে করে নাকি? তুলির কাজ ভাঙ্গা হাসিতে রুমটা ভরে উঠল। ইস্তিয়াক হাতের তালুতে তেল নিয়ে ওর চুলে দিচ্ছে।
মানুষটাকে আয়নায় তাকিয়ে দেখছে তুলি। দিনকে দিন যেন শিশু হয়ে যাচ্ছে, অথচ মাথায় দু একটা সাদা চুল উকি মারা শুরু করেছে। দেখতে সুদর্শন না বলার উপায় নেই। লম্বা আর সুঠাম দেহের অধিকারী, মাথা ভর্তি কালো চুল। এখন শর্ট প্যান্টের সঙ্গে বেগুনি রঙের পাতলা গেঞ্জি পরে আছে। এরকম পোশাকে একদম বাচ্চা ছেলে লাগে ওকে, অথচ অফিসে যাওয়ার সময় পোশাক পরে নিলে লাগে ভিন্ন কোনো পুরুষ। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আপনাকে দেখি। আমাকে দেখার কি হলো? কিচ্ছু হয়নি। আচ্ছা শুনুন না, আজ কোথাও বেড়াতে যাই। আমরা কিন্তু বিয়ের পর দূরে কোথাও বেড়াতে যাইনি। ইস্তিয়াক চুল বেঁধে দিতে দিতে বলল, অফিস থেকে লম্বা ছুটি ছাড়া কোথাও বেড়াতে যাওয়া যায় বলো? তাহলে ঢাকার আশেপাশে কোথাও যাই। সে তো যাওয়াই যায়, আজই বিকালে যাই। বলো কোথায় যাবে? কাশফুল দেখতে যাব। কাশফুল কোথায়? দিয়াবাড়ি কাশবন আছে না? ও হ্যাঁ, আচ্ছা তাহলে যাওয়া যায়। জুম্মার নামাজ পড়ে এলো ইস্তিয়াক, টুপি মাথা থেকে রেখে বলল, ক্ষুধা লাগছে, আসো খাই। তুলি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ইস্তিয়াকের চেহারা দেখেই বোঝা যাচ্ছে কথাটা ডাবল মিনিং করে বলেছে সে। বিছানায় শুয়ে মোবাইল টিপছিল তুলে। মোবাইল রেখে উঠে গেল ইস্তিয়াকের কাছে। পরনে পাঞ্জাবি আর খোঁচা খোঁচা দাড়িতে মানুষটাকে দেখতে ভীষণ মায়া লাগে। আনমনে তুলি নিজের দু হাত বাড়িয়ে ওর গালে ধরলো। কি হলো? তুলি খানিক লজ্জা পেয়ে ওর বুকে মুখ লুকায়। ইস্তিয়াক ওর মাথায় হাত রেখে বলল, চলো খেয়ে নেই, কাশবনে যাবে বলেছিলে তো। হ্যাঁ চলুন। টেবিলে ধোয়া ওঠা গরম ভাত, কই মাছ ভুনা, লাল শাক আর ডাল এনে রেখেছে তুলি। ঘুম থেকে উঠে তাকে শাড়ি পরতে দেখে এমনিতেই ইস্তিয়াকের মেজাজ ফুরফুরি হয়ে আছে। এখন খাবার টেবিলে গিয়ে তার মন ভালো হওয়ার উপলক্ষ যেন আরেকটা বেড়ে গেল। আজ দিনটা এত সুন্দর কেন? আজ কি বারবার মন ভালো হওয়ার ঘটনা ঘটবে? কই মাছ ভুনা তার ভীষণ পছন্দের খাবার। ভাজা কই মাছে একটু ঝোল বেশি হতে হবে, ভেসে থাকবে ফালি ফালি করা কাঁচামরিচ, লবণ বেশি হতে হবে যেন একদম লাগিয়ে খেতে না হয়। বাটির দিকে তাকিয়েই মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক। জিভে জল চলে এসেছে। অন্যদিন সে ডালে লাল শাক মিশিয়ে নিয়ে শখ করে খায়, সঙ্গে থাকে কাঁচামরিচ আর লেবু। কিন্তু আজ এসব অবহেলিত। দুদিন আগে এই টাটকা কই মাছগুলো ইস্তিয়াকদের গ্রামের বাড়ি থেকে এসেছে। তার মা পাঠিয়েছেন এখানে, কারণ সবাই জানেন ইস্তিয়াক কই মাছ ভুনা ভীষণ পছন্দ করে। তুলি চেয়ার টেনে না বসে ইস্তিয়াকের আগ্রহ নিয়ে খাওয়া দেখে ঠোঁট টিপে হাসছে। সেটা চোখ এড়ানো না তার। আরে তুমি এই সময় আবার এভাবে হাসছো কেন? আমাকে আজ মেরে ফেলবে নাকি তুমি? তুলি চেয়ার টেনে বসে হাতের মুঠোয় থুতনি ঠেকিয়ে বলল, কিভাবে হাসলাম? ঠোঁট টিপে? তো কি হয়েছে? খাওয়ার সময় এত ব্যাখ্যা করতে পারবো না তো, অন্যদিন বলবো। তুলি নির্লিপ্ত চেহারায় বলল, কাকে বেশি ভালোবাসেন, কই মাছ নাকি আমাকে? মহিলা মানুষের অদ্ভুত চিন্তা ভাবনা। তোমাকে ভালোবেসে যা করে কই মাছ কি তা করতে পারবে? তোমার যা আছে কই মাছের কি তা আছে? তুলি ফিক করে হেসে আবার নিজেকে সামলে নিয়ে বলল, তবুও বলুন। হ্যাঁ জানি তো, মহিলা মানুষের তবুও আর একটা আছে। কই মাছকে খাওয়া যায়, তোমাকেও কি খাওয়া যাবে? আপনি এইভাবে কথা বলছেন কেন? কিভাবে? কেমন রেগে রেগে? তুমি খাও তো? না খাবো না। তাহলে এভাবে তাকিয়ে থেকো না। কেন? এভাবে তাকিয়ে থাকলে অস্বস্তি লাগে। বলেন কি? কেন? এভাবে তাকালে যে অস্বস্তি লাগে জানো না? না তো। তুমি ধরো একা একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ। তোমার দুই হাতে কোনো ভ্যানিটি ব্যাগ নেই, কলম নেই, মানে হাতকে ব্যস্ত রাখার কিছুই নেই। আশেপাশে তাকিয়ে দেখে দেখে যাওয়ার মতো বিশেষ কিছু নেই। এই পরিবেশে তুমি হাঁটছো, আর কেউ খানিক দূর থেকে বসে তোমাকে দেখছে, এবং সেটা তুমি বুঝতে পারছো। তখন কেমন লাগে জানো? এক ধরনের অস্বস্তি বোধ হয়। মানুষকে বিব্রত করার জন্য আগে এগুলো করতাম। মানুষকে না বলুন, মেয়েদেরকে তো একা পেলে এইভাবে দেখতেন। ইস্তিয়াক তাকিয়ে দেখে তুলির মুখময় দুষ্ট হাসি ছড়িয়ে আছে। সে শাসানোর ভঙ্গিতে বলল, এই তুমি কি খাবে না? একটু আগেই বললাম তো খাবো না। খাবে না কেন? এমনি। চুপ, খাও তাড়াতাড়ি। তুলি অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, হাত কাটা। বলো কি, কিভাবে? এই তো আমার সতীন কই মাছগুলোকে কাটতে গিয়ে বুড়ো আঙুল কেটে গেল। এই জন্য খাচ্ছ না? ভাবছিলাম আপনি খাইয়ে দেবেন, কিন্তু কই মাছ দেখে তো দিন দুনিয়া ভুলে গেছেন। ইস্তিয়াক পুরুষালী গলায় হেসে উঠল। তার হাতের প্লেট নিয়ে গেল তুলির পাশের চেয়ারে। চলো এক প্লেটে খাই। আমি নিজে এক লোকমা খাবো, তোমাকে দেব এক লোকমা। জি না, আপনার খাওয়ার সমস্যা হবে। থাক, পরে খাওয়াবে, না হয় আমি চামচ দিয়ে খাই। দুটি দেহ একটি মন বলে প্রেমিক মহলে একটা কথা আছে না? হুম। আমাদের দুটি মুখ একটি পেট।
তুলির কাঁচা ভাঙ্গা হাসিতে পুরো ঘর ভরে উঠল। ইস্তিয়াক এক লোকমা ভাত বাড়িয়ে দিল ওর দিকে। তুলি ইচ্ছা করে ভাত মুখে নিয়ে দাঁত দিয়ে মৃদু চাপ দিয়ে ওর আঙ্গুল ছাড়লো। আশ্চর্য, তুমি ভাতের সঙ্গে আমার আঙ্গুল খাবে নাকি? কেন, কি হয়েছে? কামড় দিচ্ছিলে যে। কামড় দেবো কেন? আপনাকে আমি বাচ্চা নাকি? ইস্তিয়াক নিজে এক লোকমা খেয়ে ওর দিকে আবার বাড়িয়ে দেয়। তুলি এবার আরেকটু তীব্র করলো দাঁতের চাপ। অস্ফুটে অফ করে ছাড়িয়ে নেয় ইস্তিয়াক। আবার কি? আমি মুখে হাত দিয়ে যখন বের করে আনতে যাই তখনই তুমি একটু চাপ দিয়ে দিয়ে আঙ্গুল আনতে দিচ্ছ না। আরে না, আমার মুখ ছোট আর আপনার হাত হাতির মতো মোটা। হাতির হাত থাকে? হাজারা কথা না বলে চুপচাপ খাও তো। পানি দেন। তোমার কাছেই তো, নিজে খাও। না, আপনি যখন কষ্ট করে খাওয়াচ্ছেন আপনি পানিও খাওয়ান। ইস্তিয়াক টেবিলে প্লেট রেখে পানি ঢেলে নিজ হাতে ওকে খাওয়াচ্ছে। তখনই তুলি ভীষণ খেয়ে ওর পুরো পাঞ্জাবিতে পানি ফেলে ভিজিয়ে দিল। ইস্তিয়াক গ্লাস রেখে ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে বলল, ইচ্ছে করে এমন করলে কেন? কি ইচ্ছে করে করলাম? তোমার মোটেও কাশি আসেনি, অথচ ইচ্ছে করে পাঞ্জাবি ভিজিয়ে দিয়েছ। অযথা অপবাদ দেবেন না তো, আমি ইচ্ছে করে এমন করিনি। হয়েছে, তাড়াতাড়ি খাও, পাঞ্জাবি চেঞ্জ করতে হবে আমার। খাওয়া দাওয়ার পর তুলি টেবিল পরিষ্কার করে এসে দেখে ইস্তিয়াক পাঞ্জাবি চেঞ্জ করে নিয়েছে। এখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। তুলি পিছন থেকে জড়িয়ে ধরে ওর পিঠে গাল চেপে ধরে বলল, সরি। ইস্তিয়াক আয়নার দিকে তাকিয়েই বলল, কেন? আমি ইচ্ছে করে ভিজিয়ে দিয়েছি। আয়না থেকে ঘুরে তুলির মুখোমুখি হয়ে বলল। এমন করলে কেন? তুলি ফিক করে হেসে বলল, আপনার বাড়ির সবাই আমাকে বুঝিয়েছেন আপনি নাকি খুব বদমেজাজি, হুটহাট প্রচন্ড রেগে যান, তাই আমি যেন একটু বুঝে শুনে মানিয়ে চলি, কিন্তু আপনি এতদিন থেকে রাগের কিছুই দেখিনি, তাই আজ হুট করে রাগানোর দুষ্টুমি মাথায় চাপলো, অথচ রাগেননি, একটু ফেল হয়ে গেলাম। ও তাহলে এই ঘটনা। ঠিক আছে, রেডি হয়ে যাও, বের হই। দুজন 3:30টার দিকে বের হয়ে পড়ে। রিক্সা নিয়ে ছুটে চলে যায় ইট কংক্রিটের কর্মব্যস্ত শহরকে পেছনে ফেলে। রাস্তায় প্রচুর ধুলাবালির কারণে বিরক্ত হয়ে ওঠে দুজনেই, কিন্তু সকল ক্লান্তি বিরক্তি কেটে যেতে সময় লাগলো না। তারা ক্রমশই এক টুকরো সবুজের জগতেই ঢুকে পড়ছে। উপর শুভ নীল আকাশ আর সবুজের প্রান্তরে হারিয়ে যাবার হাতছানি। খানিক পর তারা পৌঁছে যায় তিয়াবাড়ির বটতলায়। তুলি মুগ্ধ হয়ে বলল, সুন্দর না? বিশাল বটগাছের দুই পাশে রাস্তা গেছে। এই জায়গাটার নামই বটতলা। এইখানে অনেক নাটকের শুটিং হয়, ভাগ্য ভালো থাকলে তোমার তাহসান বাবুকেও পেয়ে যেতে পারো। ধ্যাৎ, একদিন বলেছিলাম সেটা মনে রাখছেন। আরেকটু সামনে গিয়ে দেখা গেল মরা নদী। এটি তুরাগ নদীরই একটি শাখা। ইস্তিয়াক আঙ্গুল দিয়ে দেখালো, এই যে নদীর দুই পাড় সংযোগ করছে সেতু, এটার উপরে উঠলে আঁকা বাঁকা নদীর নজর কাড়া সৌন্দর্য উপভোগ করা যাবে। আমি অনেক আগে এসেছিলাম কয়েকবার, সেখান থেকে দেখা যায় পরিত্যক্ত নৌকা, জাল ফেলে মাছ ধরছে জেলেরা। চলো যাই। রোজ্জাক পরে গেলে ভালো লাগবে। রিক্সা বিদায় করে তারা চলে এলো লেকের পারে। লেকের বাঁধানো পার, উদাস হয়ে বসে থাকা ছাড়াও পা চলিত নৌকা নিয়ে ঘুরছে মানুষ। নদীর পার ঘেঁষে ছোট্ট ছোট্ট দোকান। একটায় বসে চা দিতে বলে হাত মুখ ধুয়ে নিল তারা। চা এনে দিল ছোট্ট একটা ছেলে। তুলি চায়ের কাপে চুমুক দিয়ে নদীতে বট দেখে ফিস ফিস করে বলল, চড়বো আপনার সঙ্গে। ইস্তিয়াক মুচকি হেসে কানের কাছে ঠোঁট নিয়ে ফিস ফিস করে বলল, আমি থাকতে নৌকা চড়বে কেন? তুলি দাঁত কটমট করে তাকিয়ে উরুতে ঘুষি মারলো একটা। ইস্তিয়াক ছোট্ট ছেলেটিকে ডেকে জিজ্ঞেস করলো, বোট ভাড়া কত? ঘন্টায় 200 টাকা, বেশি দূরে যায় না, আর এইখানে আবার বোট ভিড়াবেন আইসা। আচ্ছা ঠিক আছে। দুজন চা খেয়ে দোকানে কথা বলে বোটের দিকে গেল। পা দিয়ে কিভাবে প্যাডেল দিয়ে চালাতে হবে দেখিয়ে দিল ছেলেটি। দুজন বোটে উঠে চড়তে গিয়ে মনে হলো হাঁসের পিঠে বসে আছে তারা। বোট দেখতেও অবিকল হাঁসের মতো। টলটলে স্বচ্ছ পানি, উপরে নীল আকাশ, নদীর পাড়ে চা ফুচকার দোকান। তুলি ডাক শুনে আকাশের দিকে তাকিয়ে বলল, ওয়াও, বিমান এত কাছ দিয়ে যাচ্ছে যে। হ্যাঁ, এখানে এলে দৃশ্য দেখা যায় প্রায়, কিন্তু সমস্যা হলো আমি তো বোট চালাতে পারছি না ভালোভাবে। বিমান তো আমাদের উদ্ধার করবে বলে মনে হয় না। তুলি চেহারা বিকৃত করে বলল, তাহলে মাঝখানে এলো কিভাবে নৌকা? প্রথম ধাক্কার বাতাসে এসেছে, এখন ঢেউয়ের সঙ্গে এদিক ওদিক যাচ্ছে। তুলির ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সেই নাম্বার কেটে দিল পলকে। কি হলো, রিসিভ করলো না যে? অপরিচিত নাম্বার। তুলির ভেতরে ভেতরে বোকামের জন্য নিজেরই উপর প্রচন্ড রাগ হচ্ছে।
তুলি নিজের উপর ভীষণ বিরক্ত হলো। সে এই নাম্বার এতক্ষণ থেকে ব্লক মারছে না কেন? ফোন সাইলেন্ট করে নাম্বারটি ব্লক দিতে আর দেরি করলো না তুলি। ইস্তিয়াক এক আনারি মাঝি, পেডেল দিয়ে ভুলভাল ঘোরাচ্ছে। বোট অন্য পারে এসে ঘাসের ঝোপঝাড়ের উপর আটকে গেছে। তুলি ওর অবস্থা দেখে খিলখিল করে হাসছে। এত হাসাহাসির কি আছে? আমরা ওই পাড় দিয়ে উঠে যেতে পারি। কিন্তু ছেলেটি তো বলে দিয়েছে তাদের ঘাটে বোট দিয়ে যেতে। এক কাজ করি, আমি প্যাডেল দিই, আপনি ঘাস ধরে টানেন। পারবে? দেখি চেষ্টা করে। তুলি বসলো পেডেল দিতে। ইস্তিয়াক এক হাতে বোট ধরে আরেক হাতে ঘাস টানছে, কিন্তু কাজ হচ্ছে না। এবার সে উঠে ভালোভাবে বসে ঘাসে ধরে জোরসে টেনে ধরল। খানিক পরেই ঘটল বিপত্তি। ঘাস ছিঁড়ে গিয়ে সে টাল সামলাতে না পেরে বাজেভাবে পড়ে গেল নদীতে। বোটও একটুর জন্য উল্টে যাচ্ছিল। তুলি হায় আল্লাহ বলে কোনোভাবে বোট শক্ত করে আঁকড়ে ধরে বেঁচে গেল। ইস্তিয়াক পানিতে পড়েই সঙ্গে সঙ্গে তার মোবাইল মানিব্যাগ পকেট থেকে বের করে হাত উঁচিয়ে ধরল। তুলি তাড়াতাড়ি নাও, দেখো মোবাইল ঠিক আছে কিনা। তুলি মোবাইল হাতে নিতে নিতে বলল, আপনি উঠুন বোটে। পাগল নাকি? বোটে ভর দিয়ে উঠতে গেলে উল্টে যাবে। এই নাও, জুতা রাখো। ভাগ্য ভালো কিডস পরিনি। তুলি জুতো হাতে নিয়ে বলল, তাহলে কি করবে এখন? আমরা এদিকে উঠে যাই, ওদের বললে নিজেরা নেমে এসে। এখান থেকে দূরে ওদের কাছে যাওয়াটাও অনেক সময় লাগবে। তার চেয়ে আমি সাঁতরাই আর নৌকা টানি। কিন্তু এভাবে তো আপনার অনেক কষ্ট হয়ে যাবে। সমস্যা নেই, আসো। ইস্তিয়াক এক হাত দিয়ে নৌকা ধরে আছে, আরেক হাতে টানছে। খানিক পর পর জিরান নিচ্ছে। মাঝামাঝি গিয়ে আর পারল না সে, হাঁপিয়ে গেছে ভীষণ। তুলি তুমি দেখো আস্তে আস্তে প্যাডেল দিতে পারো কিনা। আমি পেছন থেকে ঠেলে তুলে বোট সাজায় সোজা এলে। আচ্ছা, পারবো। কথাটি বলে তুলি ভ্যানিটি ব্যাগে মোবাইল মানিব্যাগ ঢুকিয়ে গলায় ঝুলিয়ে নেয়। আসনে বসে আস্তে আস্তে প্যাডেল দিতে শুরু করে। যাচ্ছে তো, আপনি ঠিক আছেন? হ্যাঁ, তবে আমিও পা দিয়ে সাঁতার কেটে বোট সোজা রাখছি। শুধু পা দিয়ে সাঁতার কাটা যায় বুঝি? হ্যাঁ, মানুষ পা দিয়ে সাঁতার কাটতে পারে, কিন্তু এভাবে সামনে এগুলো মাথা ডুবে যায়। তাহলে আপনি ভেসে আছেন কিভাবে? বোটে ধরে আছি। আর এত কথা বলো কেন? আমার কথা বললে মুখে পানি ঢুকে যায়। প্যাডাও বন্ধ করে তুলি কাঁচা ভাঙ্গা হাসিতে ফেটে পড়ে। ইস্তিয়াক হাঁপাতে হাঁপাতে বলল, হাসছো কেন? তুমি মজা পাচ্ছ নাকি? হ্যাঁ। হ্যাঁ মানে? হাজারের কথা না বলে প্যাডেল দাও। তুলি প্যাডেল বন্ধ করে বলল, দেব না, দিলে তো তাড়াতাড়ি চলে যাব। আমি কিন্তু বোট ডুবিয়ে দেবো তুলি। এটা ভাড়া বোট। তুমি তো ভাড়া নাও, টান দিয়ে ফেলে দেবো। তুলি ওর কথায় মনোযোগ না দিয়ে সেলফি তুলতে শুরু করলো, ক্যামেরা এদিক ওদিক করে ঠিক করে ইস্তিয়াককে ধরিয়ে তোলার জন্য। তুলি ভালো হচ্ছে না কিন্তু। আরে স্মৃতি হিসেবে থাকবে তো। ইস্তিয়াক বোট থেকে হাত ছেড়ে ডুব দিয়ে অনেকটা দূরে গিয়ে ভেসে উঠে পড়ল। আমি সাঁতার কেটে চলে যাচ্ছি, তুমি একা একা আসো এবার। তুলি আটকে উঠে মোবাইল ভ্যানিটি ব্যাগে রেখে হাঁক ছেড়ে। প্লিজ আমাকে নিয়ে যান মাছি। তোমার চেহারা এখনো দুষ্টামির হাসি। কান ধরে বলো, তাহলে নেবো এসে। শুনুন, এই পৃথিবী শুধু আপনার না, আশেপাশে অনেক লোক আছে। নদীর পাড় থেকে স্টল থেকে তাকাচ্ছে। লোক সম্মুখে আপনার বউ কান ধরবে বলুন? ইস্তিয়াক কথাগুলো শুনে হেসে ফেলায় পানি মুখে গিয়ে ভীষণ খেলো। তারপর পুনরায় বলল, কিন্তু তুমি এখনো দুষ্টামির ধান্ধায় আছো। কাতর হয়ে বললো তবেই নেব। আপনি কি পাথর? কাতর হয়ে বলতে হবে কেন? আপনারই তো বউ। হাসির কথা বলবে না তো তুলি? হাসলে পানি মুখে চলে যায়। কথাটি শুনে তুলির মুখে হাত দিয়ে হাসতে হাসতে বারংবার নুয়ে পড়েছে। ততক্ষণে ইস্তিয়াক ডুব দিয়ে বোটের কাছে চলে এলো। এত না হেসে প্যাডেল দাও। মাছি আসছেন? আমি মাঝি হলাম কবে থেকে? আপনি আমার মাছি। হ্যাঁ, আমি তোমার নদীর ব্যক্তিগত মাঝি। তুলি চোখ পাকিয়ে তাকিয়ে বলল, আমার নদী মানে? তুমি প্যাডেল দেবে? ওই দেখা যায় বক, আমি প্যাডেল দেই, আপনি বকের কাছে নিয়ে যান। তুলি আশপাশের মানুষ তাকাচ্ছে, প্লিজ তাড়াতাড়ি যাও, আমারও হাত ব্যথা এসে গেছে। জি আচ্ছা জনাব, যাচ্ছি। তুলি পেডেল দিতে শুরু করে। প্যাডেলের তীব্র শব্দ। সে হাঁক ছেড়ে বলল, মাছি আপনি আমার পেছনে, তাই ভালো লাগছে না, দেখা গেলে ভালো লাগতো। ঢং করো না তো তুলি, তাড়াতাড়ি পাড়ে যাও। ভেজা কাপড় নিয়ে তো আর কাশফুল দেখা যাবে না। মন খারাপ হচ্ছে? চিন্তা করতে হবে না, আগে পাড়ে যাই। দুজন খানিক পর চলে এলো কিনারায়। উৎসুক জনতার ভিড় হবার আগেই ইস্তিয়াক দোকানে বোট বুঝিয়ে দিয়ে তুলিকে নিয়ে সেখান থেকে কেটে পড়ল। কি করবেন এখন? ভেজা কাপড়ে আর না হেঁটে বাসায় চলে যাই। ইস্তিয়াক পিছু ফিরে ওর দিকে তাকিয়ে বলল, ভিজেই তো গেছি, এভাবে বাসায় ফিরতে হবে।
সুতরাং ঘোরাঘুরি করেই যাই। লোকে দেখে কি বলবে? আরে মানুষ তো বুঝবেই পড়ে গিয়েছিলাম, এগুলো ব্যাপার না। তাছাড়া গ্রামে কত বছর আগে সাঁতার কেটেছিলাম, আজ পড়ে যাওয়ার সাঁতরানো হলো। তুলি হেসে বলল। আহা, মন বুঝো। ইস্তিয়াক ভেজা হাতে ওর গাল টিপে ধরে বলল, তাছাড়া আমার বউটা যদি বরের বিপর্যস্ত অবস্থা দেখে মজা পায়, তাহলে মাঝে মধ্যে এমন অনাকাঙ্ক্ষিত কাণ্ড হলে মন্দ কি? তুলি আর কিছু বলল না। ইস্তিয়াকের এক হাত বাহু ধরে বেঁধে গাল চেপে ধরে হাঁটতে লাগলো। ইস্তিয়াক খানিক পর বলল, আমার পাঞ্জাবি ভেজা, তুমি ভিজে যাবে তো? ভিজে যাক। হ্যাঁ তাও ঠিক, বরকে ধরেই তো ভিজবে, আমার জলেই ভিজবে তুমি। আপনি এমন ডাবল মিনিং শিখছেন কোত্থেকে? বদ আছেন অনেক। আমি আগে তো এত কিছু জানতাম না, তোমার সঙ্গ পেয়ে বধ হয়ে গেছি। আমি এরকম পচা কথা কখনো বলি না। সামনে তাকিয়ে মুগ্ধতায় দুজনের আলাপচারিতা কমে এলো। হেঁটে হেঁটে কাশফুলের মাঝামাঝি রাস্তায় চলে এসেছে তারা। দুই পাশে সারি সারি কাশফুলের গাছগুলো বাতাসে মৃত কাঁপছে। তুলি গুনগুন করলো রবীন্দ্রনাথের কবিতার দুটো লাইন। চিকচিক করে বালি, কোথাও নেই কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। ইস্তিয়াক আকাশের দিকে তাকায়। সাদা সাদা নরম মেঘের ফাঁক গলে কাশবনে ঝরে পড়ছে রোদ। নিচে যত দূরে চোখ যায় দৃষ্টি জুড়ে শুধু কাশফুল আর কাশফুল। বিস্তীর্ণ এলাকা যেন শুভ্রতার চাদরে মোড়া এক অপরূপ সৌন্দর্যের রাজ্য। কেমন লাগছে তুলি? ভালো, তবে ছবির মতো নয়। ইস্তিয়াক খানিক হেসে বলল, চলো ওইদিকে যাই, দেখি পাঞ্জাবি খুলে চিপে দেওয়ার মতো আড়াল পায় কিনা। কাশবনের চারপাশে ঝকঝকে আঁকাবাঁকা ছোট ছোট রাস্তা, পিচ ঢালা রাস্তা। তারা হাঁটছে সেসব পথ ধরে। হঠাৎ একখণ্ড নির্জন জায়গা চোখে পড়ে তুলির। চলেন এদিকে যাই। ইস্তিয়াক দেখলো রাস্তার বাঁ পাশে অনেকটা জায়গা জুড়ে বন কেটে খালি করা হয়েছে। সেখানকার মাটিতেও সবুজ নরম ঘাস উঠেছে। জায়গাটা ভীষণ পছন্দ হলো দুজনের। ইস্তিয়াক বলল, আচ্ছা চলো। কি সুন্দর গোল করে বন কাটা। হ্যাঁ। দুজন ভিতরে গেল। ঠিক মাঝখানে গিয়ে বসে তারা। আহ, এখন শান্তি লাগছে। হাঁপিয়ে গেছিলাম হাঁটতে হাঁটতে। কিন্তু আমার শার্ট খুলে চিপতে হবে। প্যান্ট খুলেও চিপে নিতে পারেন। তুমি না পচা কথা বলো না। পচা কথা কোথায়? প্যান্টের নিচে তো আন্ডারওয়্যার আছে। হঠাৎ কেউ আসবে। আমার বরের ইজ্জত রক্ষার্থে আমি সদা প্রস্তুত জনাব। তুমি এখনো মজা নিচ্ছ? আরে না, আপনি ওইখানে একেবারে কাশবনের কাছে যান, তাহলে পেছনে কাশবন থাকবে আর সামনে দাঁড়িয়ে থাকবে আপনার বউ। কেউ কি আর এলে দেখবে? তখন শান্তি মতো চিপে ঝেড়ে নিবেন। হ্যাঁ, দারুণ আইডিয়া। ইস্তিয়াক আর তুলি একেবারে গোল জায়গার মাঝখান থেকে বনের কাছে গেল। তুলি সামনে দাঁড়ায়। ইস্তিয়াক পাঞ্জাবি খুলতেই তুলি বলল, পাঞ্জাবি আমার কাছে দেন, আমি চিপে দিচ্ছি। আপনি প্যান্ট খুলুন। দেখ, প্যান্ট খুলুন। এত বাজে ভাবে বলছো কেন? তুলি ফিক করে হেসে পাঞ্জাবি হাতে নিয়ে চিপে ঝাড়ছে। আপনিও খুলে ঝেড়ে নিন ভালো করে। তা তো করবোই, কিন্তু এত তাড়াতাড়ি শুকাইবে না। না শুকলে কিন্তু পানি না থাকলে গায়ে লেপটে থাকবে না, অস্বস্তি হবে না আপনার? তাছাড়া দূর থেকে কেউ দেখে বুঝবেও না। তা ঠিক। ইস্তিয়াক প্যান্ট চিপে ঝেড়ে নিয়ে বলল, শেষ আমার। ঠিক আছে, এবার চিপা থেকে বের হন। কথাটি বলে তুলি পাঞ্জাবি উল্টে বনের উপরে মেলে দিল। এটা কি হলো? আমি কি খালি গায়ে থাকবো? এটা আপনার শাস্তি। আপনি পাঞ্জাবির নিচে কিছু পরে আসেননি কেন? ফাজলামো করো না তুলি, এদিকে দাও। আরে না, পাঞ্জাবি শুকিয়ে গেলে আপনার প্যান্ট ভেজা থাকলেও ক্ষতি নেই, কারণ প্রায় হাঁটু পর্যন্ত পাঞ্জাবি ঢেকে রাখে। তাই বলে খালি গায়ে থাকবো? ঘাসে শুয়ে থাকবে, কেউ আসবে না। ইস্তিয়াক ঘন ঘাস দেখে বসে গেল। তুলি গিয়ে বসলো ওর বুকে, পিঠ ঠেকিয়ে। ইস্তিয়াক ওকে দুই হাতে বেঁধে কাঁধে থুতুনি রাখে। তুলি দুষ্টামি করে গা ছেড়ে দিয়ে ঠেলে ওকে শুইয়ে দেয় সবুজ কমল ঘাসে। কাশফুলের গাছগুলো যেন তাদেরকে জনমানব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। তুলি পাশে শুয়ে ইস্তিয়াকের বুকে হাত রাখে। ফর্সা চ্যাপটা বুক, কমল কিছু কালো লোম। তুলি ওর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, জানেন, আমার সবচেয়ে ভালো লাগে আপনার বুক। তাই নাকি? হুম। ইস্তিয়াক মুস্কি হেসে বলল, জায়গাটা কেমন নীরব, মনে হচ্ছে আমার স্বামী স্ত্রী না, প্রেমিক প্রেমিকা লোকালয় থেকে পালিয়ে এসেছি চুটিয়ে প্রেম করার জন্য। তুলি ঠোঁট টিপে হাসে। ইস্তিয়াক মুগ্ধ হয়ে তাকে ঠোঁট চেপে ধরে ওর গালে। তুলি নিজেকে মুক্ত করে এক পা ওর উপরে তুলে আরেক হাত দিয়ে ওকে ধরে গলায় মুখ লুকিয়ে গরম শ্বাস প্রশ্বাস ছেড়ে বলল, আমি আপনার মতো বিয়ে করব না, কখনো ভাবিনি। ঠিক, কিন্তু কখনো ভাবতে পারিনি বিয়ের পর জীবনটা এত সুন্দর উপভোগ্য হতে পারে। মন জুড়ে এত প্রশান্তি আমি কখনো পাইনি। ইস্তিয়াক ওর কথা খেয়াল করছে না। বন থেকে কোনো কিছুর শব্দ তার কানে ভেসে আসছে। সে তুলিকে ছাড়িয়ে তাকাতেই শব্দ থেমে গেল।
কোথাও যেন কিছু নেই, ভুল শুনছে নাকি সে। তুলি এবার ওর বুকে মাথা রেখে চোখ বুজে নেয়। খানিক পর ইস্তিয়াক দেখে একটা বাইক বনের চারপাশে রাস্তা দিয়ে ঘুরছে। একজন বাইকের পিছনে বসা, কিন্তু কেউই এদিকে তাকাচ্ছে না। তবুও ইস্তিয়াকের কাছে কোনো একটা সমস্যা আছে বলে মনে হচ্ছে। সে তুলির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে চোখ কান সজাগ রাখছে। আরও খানিক সময় যেতেই দেখে একটা গাড়ি বনের চারপাশ দিয়ে ঘুরে চলে গেল। চারদিক আবার পিনপতন নীরবতা। তুলি চুপচাপ শুয়ে আছে বুকে। আবার পেছনের বনে পায়ের শব্দ। ইস্তিয়াক আবার তাকিয়ে কিছুই দেখতে পায় না। সন্দেহ আরো তীব্র হয়। এখন নিশ্চিত কিছু একটা ঘটতে চলেছে। তুলি এখান থেকে যাই, চলো। না, আমি ঘুমাবো। আপনি পারলে উপর হন। উপুর হব কেন? তুলি মাথা তুলে বলল। কান আগান। কেন? কামড় দেব না, আগান। ইস্তিয়াক মাথা তুলে কান এগিয়ে দিল। আপনার পিঠও আমার প্রিয়। পিঠে গাল চেপে ধরে রাখতে ভালো লাগে, শুয়ে থাকতে ভালো লাগে। ইস্তিয়াক মাথা তুলে এদিক ওদিক তাকিয়ে বলল। জায়গাটা ভালো না মনে হচ্ছে তুলি। অবাক হয়ে তাকিয়ে বলল। বাবা, ভূত পিতনি আছে নাকি এখানে? আরে তা না, এখানে এভাবে বন কেটে রেখেছে কে? এটা কোনো ফাঁদ হতে পারে? বলছে আপনাকে। এই জন্যই গোয়েন্দা থ্রিলার বই এইসব না পড়াই ভালো। প্রেমের বই পড়লে এত সুন্দর জায়গা এসব ভাবতেন না। ইস্তিয়াক মুচকি হেসে এক হাত তুলির পিঠে রেখে কপালে চুমু খেল। আবার বনের দিকে পায়ের শব্দ। তুলিও এবার তাকালো, কিছুই নেই। ইস্তিয়াক আর দেরি না করে বলল। উঠে পড়ো, এখান থেকে বের হব। তুলি ভয়ে ঠোক গিলে বলল। ভূত আছে নাকি? ইস্তিয়াক হেসে ফেলল। তোমার উচিত হরর মুভি আর বই না পড়া। ভূত ছাড়া আর কিছুই ভাবছো না। কথা বলতে বলতে তারা এখান থেকে বের হয়ে এলো। চলো নদীর পাড়ের দোকানের দিকে যাই। তুলি ওর হাত ধরে সম্মতি জানায়। দুজন পাকা রাস্তা ধরে হাঁটছে। তখনই একটা বাইক এসে সামনে দাঁড়ায়। এই দাঁড়ান দাঁড়ান এখানে। পুলিশ দেখে তুলি আর ইস্তিয়াক মুখ চাওয়াচাওয়ি করছে। কিছুই বুঝতে পারছে না তারা। ইস্তিয়াক এগিয়ে গেল বাইকের কাছে। আমাদের ডাকছেন স্যার? হ্যাঁ, আপনাদের ডাকলাম। এখানে কি? বাড়ি কোথায়? এখানে কি মানে? এখানে বেড়াতে এসেছি। বাসা। ইস্তিয়াক বাসার ঠিকানা বলার পর পুলিশ পুনরায় বলল। আপনারা সম্পর্কে কি হন? স্বামী স্ত্রী। এই উত্তর শুনে পুলিশ যেন আশাহত হলো। তবুও হাল না ছেড়ে বলল। স্বামী স্ত্রী বললেই তো হবে না, ওই গাছের নিচে চলুন, ছায়া আছে। এই যে ম্যাডাম, আপনিও চলুন। এত দূর হেঁটে যেতে হবে দেখেই তুলির বিরক্ত এসে গেল। ইস্তিয়াক কোমরে দুই হাত রেখে একদলা থুতু ফেলে বলল। বুঝলাম না স্যার, এ রোদের মাঝে গাছের নিচে যেতে হবে কেন? হয়রানি করার কারণ কি বলুন? আরে মিয়া, হয়রানি মানে? আপনারা ঝোপঝাড়ে শুয়ে থাকবেন, পুলিশ খোঁজ খবর নেবে না। আগে গাছের নিচে চলুন, সেখানে গিয়ে আলাপ হবে। এখানে মাঝ রাস্তায় কি? দুজন বিরক্ত নিয়ে বাইকের পিছু পিছু গেল। রোদে পিচ ঢালা রাস্তা ধরে হেঁটে একটি গাছের ছায়া এসে দাঁড়িয়েছে তারা। সেই গাছ থেকে একটি ছেলে নেমে এলো, আরেকজন দূরে হাঁটাহাঁটি করছে। পুলিশ এবার বাইক থামিয়ে বলল। আপনারা কি হন? স্বামী স্ত্রী। প্রমাণ কি? ইস্তিয়াক আর মেজাজ ধরে রাখতে পারলো না। ধরুন আমরা স্বামী স্ত্রী না, আমরা প্রেমিক প্রেমিকা। এখন সমস্যা কি হয়েছে? এই দেশে কি প্রেমিক প্রেমিকা কোথাও বেড়াতে যেতে পারবে না? বেড়াতে যেতে পারবে, তাই বলে ঝোপঝাড়ে কি? প্রেমিক প্রেমিকা হলে ঝোপঝাড়ে যেতেই পারে। পাবলিক প্লেসে কি চুমাচুমি করবে? এসব জায়গায় অনৈতিক কাজ হয়, ধর্ষণও হয়। আপনার কাছে আমরা দুজনের কেউ অভিযোগ করেছি? এখানে জোরাজোরি কিছুই হয়নি, ধর্ষণের প্রশ্ন আসে কেন? এত কথা নেই। আপনারা বিবাহিত হলে কাগজ দেখান, পরকীয়াও করতে পারেন। ইস্তিয়াক তাকিয়ে দেখে পাশের ছেলেটা তুলিকে দূরে নিয়ে নানান প্রশ্ন শুরু করছে। তুলির মোবাইলও দিতে বলছে তাকে। সে বিস্মিত হয়ে বলল। আপনি আইনের লোক, কিন্তু এই ছেলেকে? সে ওকে বিরক্ত করছে কেন? মোবাইল চাচ্ছে কেন? পুলিশ বাইকে ভালোভাবে হেলান দিয়ে বসে বলল। সমস্যা নেই, ও আমাদের লোক। আপনি কাগজপত্র দেখান। মানুষকে কাগজপত্র সাথে নিয়ে ঘুরে? সবচেয়ে বড় কথা, আমরা স্বামী স্ত্রী না হলেই বা সমস্যা কি? দুটো ছেলে মেয়ে কি বেড়াতে আসতে পারে না? বুঝেছি আপনারা বিবাহিত না, প্রেমিক প্রেমিকা মনে হচ্ছে। ইস্তিয়াক রেগে গিয়ে বলল। হ্যাঁ, প্রেমিক প্রেমিকা। তাতে হয়েছেটা কি? প্রেমিক প্রেমিকা হলে এখানে যে এসেছেন দুজনের পরিবার কি জানে? দূরের সেই তৃতীয় ব্যক্তিও তাদের কাছে এলো। ইস্তিয়াক আঙ্গুল দিয়ে কপালের ঘাম মুছে বলল। প্রেমিক প্রেমিকা কি মা বাবাকে জানিয়ে সব জায়গায় যায়? পুলিশ এবার যেন দুর্বলতা খুঁজে পেল। মুচকি হেসে বলল। আমরা সেক্ষেত্রে দুজনের পরিবারের কাছে কল দিয়ে জানাই। নাম্বার দিন অভিভাবকদের। আপনি এটা কেন করবেন? একটা পরিবারের কাছে পুলিশ কল দিলে তো এমনিতেই ওরা বাজে কিছু ভেবে ভয় পাবে। সাধারণ বিষয় আপনি বড় করবেন কেন? সাধারণ কিভাবে? আপনি মা বাবাকে না জানিয়ে ঝোপঝাড়ে যাবেন, এটা কি অন্যায় নয়? আমরা কি বাচ্চা ছেলে মেয়ে? সবকিছু মা বাবাকে জানিয়ে আমাদের করতে হবে কেন? তাছাড়া মা বাবাকে লুকিয়ে বাচ্চারাও তো অনেক কিছুই তো করে।
খেলায় যায়, ঠান্ডা আইসক্রিম খায়, অনেকে সিগারেট খায়, স্কুল পালায়। অন্যায় হলেও এসবের সঙ্গে পুলিশের সম্পর্ক কি? তৃতীয় লোকটা এবার ইস্তিয়াকের হাত ধরে টেনে দূরে নিয়ে বলল, আরে ভাই, আপনি বোকা নাকি? এসব ঝামেলায় যাচ্ছেন কেন? থানায় নেবে, পরিবারের মানুষ ডাকবে, এর চাইতে 10-12 হাজার টাকা দিয়ে কেটে পড়েন। ইস্তিয়াক মুচকি হেসে বলল। জানতাম তোমাদের এসব ধান্দা। সে আবার পুলিশের কাছে এসে বলল, এই পোশাক পরে ব্ল্যাকমেলের কাজ করেন। যাই হোক, কোনো টাকা পয়সা পাবেন না। আপনি যা ইচ্ছে করেন, থানায় নিতে হলে নেন। আর গাছের উপর থেকে ভিডিও করেছেন তো, পারলে সাংবাদিক ডাকেন, রিপোর্টার এনে চ্যানেলের লাইভ দেখান। আমারও দরকার লোকজন জানানো। আর আমরা বিবাহিত কিনা তার কাগজ দেখাতে পারবো না। আমরা বিবাহিত না। এবার কি করবেন করুন। পুলিশ খানিকটা থমথমে খেয়ে গেল। তাকে রক্ষা করলো তুলির সঙ্গে কথা বলা ছেলেটি। ফিসফিস করে এসে কি যেন বলল। পুলিশের চেহারায় হাসির ঝলক। পুলিশ ছাড়া অন্য দুই ছেলে ফিসফিস করে কথা বলতে শুরু করলো। ওরা কিছু একটা তুলির কাছে পেয়েছে। তিনজনকেই খুশি খুশি দেখা যাচ্ছে। ইস্তিয়াকের কানেও এলো ওদের কিঞ্চিত কথাবার্তা। হলুদ গেঞ্জি পরা ছেলেটি যে তুলির সঙ্গে কথা বলেছে, সে বলল, মেয়েটির সঙ্গে টাকাই নাই, ওকে ব্ল্যাকমেইল করে তেমন লাভই হবে না। পরে তো পাবো। মেয়েটির ফোন থেকে সবকিছু আমাদের মোবাইলে নিয়ে রাখি। ওর জামাইকে দেখাই, তাকে ব্ল্যাকমেইল করলে টাকা মিলবে। আরে না, তাতে জামাই বউয়ের মাঝে ঝামেলা হবে। আমরা টাকা পাবো কিভাবে? তাও ঠিক। আচ্ছা, বউকে আরো প্রেশার দিয়ে দেখি, আর জামাইয়ের নাম্বার রাখি। তৃতীয় ব্যক্তি মাথা নেড়ে সম্মতি জানায়। ইস্তিয়াক পুরোপুরি কোনো কিছু বুঝতে পারছে না। তুলির দিকে তাকায়, খুবই বিপর্যস্ত দেখাচ্ছে তাকে। হলুদ গেঞ্জি পরা ছেলেটি এগিয়ে এসে তাকে বলল, আপনার নাম্বারটা দিন, কিছু জরুরি কথা আছে, পরে যোগাযোগ করব, আপনার ভালোর জন্যই বলছে। ইস্তিয়াক আমতা আমতা করে নাম্বার দিয়ে দিল। তুলির ভয়ে হাত পা কাঁপছে, বুক থরফর করছে। এসব কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। ছেলেটি কে? তাকে একটা নাম্বার থেকে কদিন আগে কল দিয়ে ছলনাময়ী আমার জীবন নষ্ট করেছিস, এমন অনেক এলোমেলো কথা বলে অভিযোগ করেছিল। এমনভাবে কথা বলেছে তুলি নিজেই ভয় পেয়ে যায়, যেন সবকিছু সত্য বলছে। কেউ শুনলে ভাববে আসলে সে ছেলেটির সঙ্গে এমন কিছু করেছে। আজ সকাল থেকে কল রিসিভ করেনি, নাম্বারও ব্লক দিয়েছে। যখন হলুদ গেঞ্জি পরা ছেলেটির হাতে মোবাইল দিয়েছিল, ঠিক তখনই দেখে অন্য নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে। মোবাইল সাইলেন্ট থাকায় সে বুঝতে পারেনি। কলের সঙ্গে একটা মেসেজও এসেছে। হলুদ গেঞ্জি পরা ছেলেটি তুলির হাত থেকে ফোন নিয়ে মেসেজে ক্লিক করে, কল রিসিভ করছো না কেন? আমাকে না চেনার অভিনয় করা বন্ধ করো। তোমার হোয়াটসঅ্যাপে কিছু ছবি আর ভিডিও পাঠিয়েছি, দেখো। এসব কি ভুলে গেছো? মেসেজ দেখে তুলি নিজেই আটকে উঠে। হোয়াটসঅ্যাপে আবার কি পাঠাবে, তাও এই জঘন্য লোকদের হাতে পড়বে। ততক্ষণে হলুদ গেঞ্জি পরা ছেলেটি ডাটা অন করে হোয়াটসঅ্যাপে ঢুকে সব পেয়ে যায়। তুলির ভাবনায় ব্যাঘাত ঘটায় তৃতীয় ব্যক্তি। ম্যাডাম, কিছু টাকা পয়সা দিয়ে এখানেই মিটমাট করে দিন, আপনার হাজবেন্ডকে কিছুই জানানো হবে না। ম্যাডাম, হলুদ গেঞ্জি পরা যে ছেলেটাকে দেখছেন, সে কিন্তু খুবই খারাপ। আপনার হাজব্যান্ডকে সব বলে দিতে পারে। কিছু টাকা পয়সা দিয়ে মিটমাট করে নিন। ছবি আর ভিডিওগুলা একেবারে ফকফকা। আপনার জামাই দেখলে যতই যা বলেন কাজ হবে না, সংসার কিন্তু শেষ। তুলি দুই হাতে মুখ ঢেকে নিজেকে সামলাচ্ছে। যা করার দ্রুত করতে হবে। এই ছবি আর ভিডিওগুলো ইস্তিয়াকের কাছে কোনোভাবে যেতে দেওয়া যাবে না। তার সঙ্গে গভীর ষড়যন্ত্র চলছে, আর এরাও টাকা না পেলে ঝামেলা করবে। ইস্তিয়াককে তো দেখাবেই, পারলে নেটে দিয়ে দুনিয়ার মানুষকে দেখিয়ে ছাড়বে। সে এখন কি করবে? টাকাই দেবে? আগে এখান থেকে ঝামেলা চুকিয়ে যাওয়া যাক, বাকি সব পরে ভেবে দেখবে। তুলি ইস্তিয়াকের দিক থেকে পাশ ফিরে লুকিয়ে ভ্যানিটি ব্যাগ থেকে সকল টাকা বের করে দিয়ে বলল, ভাই, আমার সঙ্গে যা ছিল দিয়ে দিয়েছি। এখানে কত টাকা তাও জানি না, দয়া করে এবার যেতে দিন। ছেলেটি টাকা মুঠোয় নিয়ে হলুদ গেঞ্জি পরা ছেলেকে ডেকে আড়ালে নিয়ে গেল। দুজন ফিসফিস করে কথা বলছে। পুলিশ বাইকে বসে সিগারেট টানছে। ইস্তিয়াককে ডেকে কাছে নিয়ে বলল, আরে ভাই, এই ছেলেরা এখানকার লোকাল, আমাকে কল দিয়ে এখানে এনেছে অনৈতিক কাজ হচ্ছে বলে। ওরা বোধহয় ভিডিও টিডিও করেছে। তো করলে সমস্যা কি? আমরা তেমন কিছুই করিনি। সেটা ঠিক আছে, তবুও ওদেরকে খুশি করে দিয়ে চলে যান। বলবেন ছবি টবি ডিলিট করে দিতে। ইস্তিয়াকের ইচ্ছা করছিল বলতে, ছবি টবি ডিলিট করাবেন আপনি, আর আমি অকারণে টাকা দেব কেন? কিন্তু সে আর ঝামেলা করতে চাইছে না, অনেক হয়েছে। তুলিরও বিপর্যস্ত চেহারা, ক্লান্ত লাগছে। এরা সহজে যেতে দিবে না। সে 500 টাকা বাড়িয়ে দিল পুলিশের দিকে। আরে ভাই, আমার কাছে না, ওদেরকেই দেন, তবে আরও 500 দেন। দাঁড়ান, আমি ডেকে আনছি। পুলিশ দুজনকে ডেকে এনে বলল, ভাই, তোমাদেরকে 1000 টাকা দিয়ে যাচ্ছেন, চা নাস্তা করে নিও, আর ভিডিও টিডিও করে থাকলে ডিলিট দিয়ে দিও, ঠিক আছে? দুজন সম্মতি জানায়।
ইস্তিয়াক পুলিশের নাটক সবই বুঝতে পারছে, তবুও টাকা বাড়িয়ে দিয়ে বিদায় নিয়ে তুলির দিকে গেল। ইস্তিয়াক টাকা দিয়ে তুলির কাছে আসে, ওর মুখের দিকে ভালোভাবে তাকায়, কেমন বিপর্যস্ত চেহারা, হয়তো ভয় পেয়েছে ভীষণ। সে হাত পিঠের দিকে নিয়ে তুলিকে জড়িয়ে ধরে বলল। চলো যাই। খানিক হেঁটে ইস্তিয়াক পুনরায় বলল। তোমাকে এরকম দেখাচ্ছে কেন? মন খারাপ? তুলি নিজেকে আর সামলাতে পারে না, ইস্তিয়াকের বুকে মুখ লুকায়, পুরো শরীর ফ্যাস ফ্যাস কান্নায় ফেপে ওঠে। ইস্তিয়াক বা হাতে ওর থুতনি ধরে তুলে চোখের জল মুছে দিতে দিতে বলে। আরে কাঁদছো কেন বোকা? এরকম কত হয় মানুষের সঙ্গে, তাছাড়া আমরা বিবাহিত হয়েও এখানে কিছুই তো করিনি। তবু পুলিশ বলেছে ভিডিও টিডিও করে থাকলে ডিলিট করে দিতে। কেঁদো না, চলো আস্তে আস্তে যাই, সামনে গিয়ে রিক্সা নিয়ে সোজা বাসায় চলে যাব। টিস্যু দিয়ে চোখ মুখ মুছে নাও। ইস্তিয়াকের স্বাভাবিক আচরণ দেখে তুলি মনে মনে ভীষণ খুশি হয়, সবকিছু পজিটিভলি নিচ্ছে মানুষটা। ভ্যানিটি ব্যাগ থেকে টিস্যু বের করে তুলি মুখ মুছে নেয়। এবার এক ফাঁকে এই নাম্বারও ব্লক করে দিতে হবে। আগেরটা ব্লক করে দেওয়ার পরেও আরেকটা দিয়ে কল আর মেসেজ দিয়েছে। কয়টা সিম কে জানে, যখন তখন কল এলে তাদের মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে। আচ্ছা, ইস্তিয়াককে কি ছবিগুলোর বিষয়ে বলবে? আগ বাড়িয়ে বলার পর যদি সন্দেহ করে? বিয়েটাও হয়েছে বেশি দিন হয়নি, সবে মাত্র 1 মাস হলো, তবে চেনা জানা অনেক আগে থেকেই। তখন মুগ্ধা তাদের বাসায় ইস্তিয়াক ভাড়াটে হিসাবে উঠে। পড়ালেখা শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছিল। নিজের পরিবারের সঙ্গে তার সবসময় ঝামেলা লেগে থাকে, কারো সঙ্গে বনাবনি হয় না, এখনও তেমন নেই। এটাই মূল সমস্যা কিনা আরও কিছু আছে তুলি জানে না। ব্যাংকে চাকরি যাওয়ার পর মা বাবাকে দিয়ে বিয়ে প্রস্তাব দেয় ইস্তিয়াক। তুলিও রাজি হয়ে যায়। খুবই ঘরোয়া পরিবেশে বিয়েটা হয়। বলতে গেলে ইস্তিয়াকই এত আয়োজন চায়নি। বিয়ের সময় ইস্তিয়াকের বাবা মা উপস্থিত ছিলেন। বিয়ে শেষে সোজা নিজের ফ্ল্যাটে নিয়ে আসে ইস্তিয়াক। তার মা বাবাও ছেলের কথার বিরুদ্ধে যাননি। কেন যেন ওরা ইস্তিয়াককে নিজের মতো থাকতে দেন, কোনো কিছুতে খাটাতে চান না। এর পুরোপুরি কারণ তুলি বের করতে পারেনি। কেবল ওরা বলেছিল, বৌমা, আমাদের ছেলেটা হুটহাট অনেক বেশি রেগে যায়, তুমি মানিয়ে নিও মা। তার মানে ওরা হয়তো ইস্তিয়াককে কিছুটা ভয়ও পায়। কি হলো, এত চুপচাপ কেন? ইস্তিয়াকের প্রশ্নে তুলি ভাবনার ভুবন থেকে বাস্তবে ফিরে আসে। না, কিছু না। মন খারাপ? না, শুধু একটু ক্লান্ত লাগছে। এই তো রাস্তায় চলে এসেছি, একটা রিক্সা নিয়ে সোজা চলে যাব। ইস্তিয়াক রিক্সার দিকে আনে। দুজনে রিক্সায় উঠে বসে। ওর পিঠের দিকে হাত নিয়ে জড়িয়ে ধরেছে ইস্তিয়াক। তুলিও কাঁধে মাথা রাখে, কিন্তু আশেপাশের কিছুই যেন দেখছে না, শব্দ কানে আসছে না। মাথায় কেবল উপর্যুপরি চিন্তার ঝড় বইছে। অচেনা নাম্বারের ছেলেটি আসলে কে? তাকে চেনে কিভাবে? নাম্বারই বা পেল কোথায়? আর তার সঙ্গে অন্তরঙ্গ ছবি, লিপকিসের ভিডিও, এগুলো কিভাবে সম্ভব? যে ছেলেকে চিনেই না তার সঙ্গে নিজের এমন ছবি কিভাবে? নিশ্চয়ই এডিট করা। তার তো আর স্মৃতিশক্তির লোপ পায়নি যে অতীত ভুলে গেছে। কেউ চাচ্ছে হয়তো ইস্তিয়াকের সঙ্গে তার সুখের সংসার ভেঙে যাক। ছেলেগুলোকে যেহেতু টাকা দিয়েই এসেছে, ওদের দিক শেষ। সুতরাং বিষয়টি আপাতত ইস্তিয়াককে না জানানোই ভালো। সম্পর্কে সেদে শুধুয়ে তৃতীয় পক্ষ ঢোকানোর মানেই হয় না। ওই লোকাল 2টা ছেলে কি সব বলাবলি করলো? ইস্তিয়াকের প্রশ্নে তুলি ভেতরে ভেতরে কেঁপে ওঠে। কি বলেছে? আমি পুরোপুরি শুনিনি। তোমাকে কিসের জন্য ব্ল্যাকমেল করতে চাইছিল? তুমি নাকি টাকা নেই বলেছো, এসব দূর থেকে শুনলাম। তুলি স্বস্তির নিঃশ্বাস নেয়। তার মানে ইস্তিয়াক বিষয়টি ভালোভাবে বোঝেনি। হ্যাঁ, ওরা টাকা চাইছিল। বলল আমরা কি করেছি সব ভিডিও আছে, আমি টাকা দিলে ওগুলো ডিলিট করে দিবে। আমরা কি এমন করেছি বলো? তাদের কেন ভয় পেয়ে টাকা দিব? তাই বলেছি আমার কাছে টাকা নেই। ভালো করেছো, সবগুলোই ধান্দাবাজের দল। তুমি বোর হচ্ছ দেখে ঝামেলা মিটমিট করে চলে এলাম, না হয় দেখতাম কিভাবে টাকা নেয়। তুলি আরেকটু ঘনিষ্ঠ হয়ে বসে বলল, থাক, ঝামেলা না করাই ভালো হয়েছে। খানিক দূরে যেতেই রাস্তায় জ্যাম। রিক্সা থেমে আছে অনেকক্ষণ। তুলি ওর কাঁধে তন্দ্রাচ্ছন্ন হয়ে চোখ বুজে মাথা রাখে। পাশেই ফুচকা ও বাদামগুলো দেখে ইস্তিয়াক হাত ইশারায় ডেকে ফুচকা এবং বাদাম নেয়। তুলি কিছুই বুঝতে পারছে না, সে হয়তো ঘুমিয়েই গেছে। ইস্তিয়াক এক হাতে তাকে বেঁধে রেখেছে। বাসায় পৌঁছাতে তাদের সন্ধ্যা হয়ে গেল। তুলির মাথা ভীষণ ভার ভার লাগছে, তাই এসেই ফ্রেশ না হয়ে বিছানায় শুয়ে গা ছেড়ে দেয়। ইস্তিয়াক ফ্রেশ হয়ে এসে বলল, শুয়ে থাকো, কিন্তু অসময়ে ঘুমিয়ে যেও না। আমি কফি জাল দিয়ে নিয়ে আসছি। তুলি মাথা নেড়ে সম্মতি জানায়। লোকটা এত যত্ন নেয়, দিনকে দিন ভীষণ মায়ায় জড়িয়ে গেছে। ইস্তিয়াক রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে যেতেই তুলির মনে পড়ে যায়। ফোনটা হাতে নেয়। প্রথমে ওই নাম্বার ব্লক করে, তারপর হোয়াটসঅ্যাপে গিয়ে ক্রোধে লিখে, তুই এসব পিকচারের ভিডিও এডিট করেছিস কেন? কোন গরুর বাচ্চা রে তুই? তোকে যে বললাম চিনি না, তারপরেও
কল দিছিস কেন? বাসায় কি তোর মা বোন নেই? আমি একজন বিবাহিত মেয়ে, আগেই বলেছি। তোকে চিনিও না, তারপরেও কেন মেসেজ আর কল দিয়েছিস? আবার আমার পিকচার এডিট করে পাঠিয়ে ভয় দেখাচ্ছিস, কুকুরের বাচ্চা। তোর নামে মামলা করব, আমি জেলের ভাত খাওয়াবো। আগের নাম্বার ব্লক করে দিছি, এখন আরেক নাম্বার দিয়ে জ্বালাচ্ছিস। আর কখনো মেসেজ দিবি না বললাম। মেসেজটা সেন্ড করে ব্লক করে দেয় নাম্বার। রাগে এখন রীতিমতো তুলির শরীর কাঁপছে। আজ কেমন বিপদেই না পড়েছিল এই অচেনা লম্পটটার কারণে। খানিক পরে ট্রে করে কফি নিয়ে এলো ইস্তিয়াক। এই যে ম্যাডাম, অবেলায় ঘুমানোর দরকার নেই, চলো ব্যালকনিতে বসে কফি খাই। উঠতেই ভালো লাগছে না। ইস্তিয়াক মুচকি হেসে বলল, আচ্ছা শুয়ে থাকো। কথাটি বলে সে ট্রে নিয়ে ব্যালকনিতে যায়। সেখানে 2টা চেয়ার আছে। জায়গাটা ছোট্ট হলেও বসতে ভালো লাগে, মন ফুরফুরে হয়ে যায়। এখান থেকে রাতের আকাশ দেখতে দারুণ লাগে। নিচে তাকালেও পাড়ার বাসাগুলোর জানলার ফাঁক গলে রাতের তারার মতো বিন্দু বিন্দু আলো উকি দেয়। ইস্তিয়াক ট্রে রেখে তুলির পাশে গিয়ে বসে। তুলি ওর হাতটা গালে চেপে ধরে তাকায়। মানুষটা এত যত্ন করে ভালোবাসে, ওকে কখনো হারাতে পারবে না তুলি। হাজার রাগী হোক, সে মানিয়ে নেবে। কি হলো ম্যাডাম, এভাবে তাকিয়ে না থেকে উঠো। কথাটি বলে ইস্তিয়াক মাথার দিকে হাত নিয়ে আস্তে করে তুলে, আরেক হাত হাঁটুর দিকে নিয়ে বাজুগুলো করে কোলে করে নেয়। তুলি আবার কাজ ভাঙ্গা হাসিতে ফেটে পড়ছে। ইস্তিয়াক তাকে বুকের সঙ্গে আরো জোরে চেপে ধরে বলল, এভাবে হাসলে খেয়ে ফেলতে ইচ্ছে করে। তুলি ওর কাঁধে মুখ লুকিয়ে ফিস ফিস করে বলল, আমার এত ভাগ্য ভালো কেন, আমি ভেবেই পাই না কি করে আপনার মতো বর পেলাম। বাবা তাই? জি, তবে আমার প্রায় মনে হয় এই সুখ আমার দীর্ঘস্থায়ী হবে না। তা কেন? জানি না, অবচেতন মন বলে। ব্যালকনিতে এসে ইস্তিয়াক তাকে চেয়ারে বসায়। তুলি রসিকতা করে বলে, আপনার কোলেই ভালো লাগছিল, শরীরের উষ্ণতায় কেমন মোম লাগে। ইস্তিয়াক ওর হাতে কফির কাপ তুলে দিয়ে বলল, আমার বউটা যেরকম চাচ্ছে সেরকমই হবে। আগে কফি খেয়ে নাও, তারপর কি হবে? পরেরটা পরে, আগে কফি শেষ হোক, তোমার ঘুম ঘুম ভাব কেটে যাবে। তুলি কফিতে চুমুক দেয়। খানিকক্ষণ নীরবতায় কেটে যায়। নীরবতা ভাঙে ইস্তিয়াক। তুমি এখন আপনি বলো, তুমিতে কবে আসবে? আর আসবো না, আপনি বলতেই ভালো লাগে। তা কেন? তাহলে কি আমিও আপনি ডাকবো নাকি? জীবনেও না, তুমি বলবেন। আপনার মুখে আমার নামও ভীষণ ভালো লাগে। ইস্তিয়াক রসিকতা করে বলল, তাহলে আমি তুই ডাকবো। একদম না, বরের মুখে তুই খুবই বিশ্রী লাগে, তুমি সুন্দর। আচ্ছা ঠিক আছে। দুজনের কফি শেষ হতেই ইস্তিয়াক কাপ রেখে শীতল পাটি নিয়ে এলো। একটু রুমে যাও তুলি। তুলি গেলে সে চেয়ার 2টা বের করে শীতল পাটি বিছিয়ে নেয় ব্যালকনিতে। আসো, বসো এসে। এত আয়োজন কিসের জনাব? বসো, আসছি আমি। ইস্তিয়াক গিয়ে বাদাম আর ফুচকার ব্যাগ নিয়ে এলো। মোবাইলে মৃদু শব্দ ছেড়ে দিল তার প্রিয় কবির প্রিয় গান। আর পলিথিনের ব্যাগ থেকে ফুচকা আর বাদাম বের করে সামনে রাখে। তুলি অবাক হয়ে বলল, এগুলো কখন নিলেন? খেয়াল করিনি তো। তুমি ঘুমোচ্ছিলে তখন? কিন্তু রিক্সা থেকে নেমে রুমে এলাম, তাও খেয়াল করিনি। তুমি জানো কোথায় মন পড়ে আছে তোমার। তুলি আর সেদিকে কথা বাড়াতে গেল না। সে এড়িয়ে গিয়ে বলল, জায়গাটা অনেক ভালো লাগছে, পার্টিও মাপ মতো এনেছো দেখছি। আমি রোজই এখানে এসে সন্ধ্যা একা একা বসে গান ছেড়ে সিগারেট টানতাম। এই ভালো কথা মনে করেছেন। আপনি সিগারেট খান জানি, কিন্তু গন্ধও তেমন পাই না। আবার আমার সামনেও খান না, তা কেন? তুমি অপছন্দ করতে পারো ভেবে। আরে না, আমার না ছেলেদের সিগারেট খেতে দেখলে অসম্ভব ভালো লাগে। ছেলেদের সিগারেট খাওয়ার ভাবটাই আলাদা, কেমন টান দেয় আর ধোয়া ছাড়ে। কিন্তু আমি দেখেছি অনেক মেয়েরা নিয়মিত খায়, তবুও তাদের মানায় না। সিগারেট যেন ছেলেদের একান্ত ব্যক্তিগত অলংকার, যেরকম মেয়েদের নাক, কানের দুল, কপালের টিপ। বাবা সিগারেট খেয়ে মহিমান্বিত করে ছাড়বে দেখছি। তুলি ফিক করে হেসে বলল, সিগারেট খাওয়া অবশ্যই ক্ষতিকর, না খাওয়াই ভালো। মানে সিগারেট খাওয়া অবস্থায় ছেলেদের দেখতে আর কি কেমন হিরো হিরো লাগে। ইস্তিয়াক হেসে বলল, যাই হোক, এখন তুমি আমার কোলে বসে বুকে পিঠ ঠেকিয়ে উষ্ণতা আর ওম ওম ভাব নিয়ে ফুচকা খেতে পারো। এইভাবে তো আপনাকে দেখা যাবে না। বাইরের আকাশ দেখবে। না, আমার আপনাকে দেখে গল্প করে করে ফুচকা খেতে হবে। ইস্তিয়াক ওকে টেনে কোলে বসিয়ে বলল। কিন্তু আমার তো এরকম বসে গল্প করতে ইচ্ছে করে। তুলি খিলখিল করে হেসে উঠল। ওর হাসিকে ছাপিয়ে রুম থেকে ভেসে এলো মোবাইলের রিংটোন। বুকটা কেঁপে উঠল তুলির। তোমার ফোনে কল এসেছে মনে হয়। তুলি উঠতে যাচ্ছিল, ইস্তিয়াক তাকে বাধা দিয়ে বলল, তোমার উঠতে হবে না, আমি এনে দিচ্ছি। ইস্তিয়াক মোবাইল নিয়ে ফিরে এসে তুলির দিকে বাড়িয়ে দেয়। নাম্বার দেখে তুলির বুকে ধুকপুকানি বেড়ে যায়। আবার অপরিচিত নাম্বার? সকালের? না, এটা আরেকটা। তাহলে রিসিভ করো, অন্য কেউ হতে পারে।
না থাক। ইস্তিয়াক আর কিছু বলল না। তুলি অস্বস্তি বোধ করছে। খানিক পর মেসেজ টিউন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে তুলির শরীর যেন অসাড় হয়ে এলো। এই অচেনা নাম্বার থেকেই মেসেজ এসেছে। কি হলো? কোনো সমস্যা? কিসের মেসেজ? তুলি যথাসম্ভব নিজেকে অবিকৃত রেখে বলল। আর কিসের মেসেজ? গ্রামীণের অফিস থেকে। ইস্তিয়াক ভ্রু কুঁচকে তাকায়, তবুও কিছু বলে না। ব্যালকনিতে আড্ডা দিয়ে আজ রাতের খাওয়া দাওয়া শেষে ঘুমোতে যেতে দেরি হয় তাদের। তবুও মাঝরাতে হঠাৎ ইস্তিয়াকের ঘুম ভেঙে যায়। পাশে তুলি নেই। তখনই রাতের পিনপতন নীরবতায় ব্যালকনি থেকে কানে ভেসে এলো তুলির ফোনালাপ। তুলির ফোনালাপের কিছুই স্পষ্ট শোনা যাচ্ছে না বিছানা থেকে। তবুও অতি উৎসুক হয়ে ইস্তিয়াক শুনতে গেল না। চোখ বুজে চুপচাপ শুয়ে রইল বিছানায়। এক অজানা ভয়ানক আশঙ্কায় বুক ধুকপুক করছে। এই আশঙ্কার মুখোমুখি দাঁড়ানোর সাহস হয়ে ওঠেনি তার। যতটুকু পারা যায় দূরে থাকবে। একসময় হয়তো সবকিছু তার অগোচরেই ঠিক হয়ে যাবে। খানিক পর টের পায় তুলি তার পাশে এসে শুয়েছে। চোখ বুজেই থাকে সে। এভাবে দুজনেই পুনরায় গভীর ঘুমে তলিয়ে যায়। ভোরে ইস্তিয়াকের ঘুম ভাঙে কপালে কারো হাতের কমল স্পর্শে। সে ঘুম ঘুম চোখ মেলে তাকায়। তুলি মিষ্টি করে ডাকে, উঠুন, নাস্তা করবেন। ব্যালকনির দরজা ভেজানো। রাতে বোধ হয় তুলি লাগিয়ে আসেনি। দরজার ফাঁক গলে ভোরের মিহি আলো টাইলসে এসে পিছলে পড়ে নৃত্য করছে। সেই আলোয় তুলির চুলগুলো দেখাচ্ছে হালকা লালচে। কি মিষ্টি মুখশ্রী, চুল, ঠোঁট সবকিছুই কেমন মোহময়। ভোরের পবিত্র স্নিগ্ধ চেহারা যেন সদ্য প্রস্ফুটিত ফুল। ইস্তিয়াক তাকে টেনে বুকে এনে গলায় চোখে মুখে এলোপাথারি চুমু খায়। তুলি খিলখিল করে হেসে ওঠে। ছাড়ুন তো, সাত সকালে কি শুরু করেছেন? ইস্তিয়াক বাধ্য ছেলের মতো ছেড়ে দেয়। বাথরুমে আসে ফ্রেশ হতে। ইস্তিয়াকের মনে হলো তুলিকে ছাড়তে বলার সঙ্গে সঙ্গে সে অন্যদিন ছাড়ে না। আজ কেন এমন করলো? তার উপর কি অজানা আশঙ্কার প্রভাব পড়েছে? ঘড়ির সুতো কি কাটা পড়েছে? ছন্দ কি পতন হচ্ছে? তা হতে পারে না। সে সব সময় একইভাবে তুলিকে ভালোবেসে যাবে। বাথরুম থেকে বের হতেই তুলি টাওয়াল নিয়ে এগিয়ে এলো। ইস্তিয়াক হাত বাড়ায়। তুলি পলকে সরিয়ে নেয় টাওয়েল। চোখ ভর্তি মমতা নিয়ে বুকের কাছাকাছি এসে নিজেই মুছিয়ে দেয় মুখ। ইস্তিয়াকের এই মুহূর্তে তুলির কোমর জড়িয়ে ধরা উচিত। আদান প্রদান করা উচিত প্রণয় বাক্য। সম্পর্কে কোনো অশুভ আশঙ্কার প্রভাব পড়তে দেবে না সে। তুলিকে একইভাবে ভালোবেসে যাবে। ইস্তিয়াক কোমর জড়িয়ে ধরে টেনে কাছে নিয়ে কানে কানে ফিস ফিস করে বলে, জানো, আমি তো বিয়েই করতে চাইতাম না। আমার সঙ্গে কেউ এক বিছানায় থাকবে, আমার সবকিছু ব্যবহার করবে, মানে সর্বোপরি আমার সঙ্গে কেউ আছে, এগুলো আমি মানতে পারতাম না। বলেন কি? হ্যাঁ ম্যাডাম, আমি আলাদা বাসা নিয়ে থাকি কেন? বাড়ির কারোর সঙ্গে যাই না, তাই সবার সঙ্গে ঝামেলা হয়। আমার বিছানায় কেউ শুইলে মেজাজ খারাপ হয়ে যেত। আমার প্লেট গ্লাস সব আলাদা থাকতো। বাবা, তাই নাকি? কিন্তু আমার সঙ্গে তো সবই ঠিক আছে। মনে হচ্ছে এত ভালো বর পৃথিবীতে দ্বিতীয়টি হয় না। শুধু তোমার সঙ্গে আমি এমন। তোমাকে দেখেই প্রথম ভেবেছিলাম বিয়ে করব। এর আগে চিরকুমার থাকার সিদ্ধান্ত ছিল। কথা সাহিত্যে হুমায়ুন আহমেদের একটা উক্তি আছে, সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। তুমি আমার সেই মানুষ, যা সবকিছু আমার কাছে সহনীয়। কিন্তু আপনি যেগুলো বলেছেন তাতে তো মনে হয় না কেউ আপনাকে কষ্ট দেয়। মিছে মিছে আপনিই কষ্ট পান। মানুষ সামাজিক জীব, আদিকাল থেকে দলবদ্ধ হয়ে বসবাস করে। কিন্তু আপনার বিছানায় কেউ থাকতে পারবে না, প্লেটে হাত দিতে পারবে না, তা কি হয়? এইসব আমি জানি, তবু আমি কেন যেন মেনে নিতে পারি না। কিন্তু তোমার বেলায় সব কিছু ঠিকঠাক। জানো, তোমাদের বাসায় যখন থাকতাম, একদিন বাথরুমে গিয়ে মাথায় শ্যাম্পু দিয়েছি, তখনই দেখি পানি নাই। আঙ্কেলের ফোনে কল দিচ্ছি, রিসিভ হয় না। তারপর মাথা ধুয়ে গামছা দিয়ে তোমাদের কলিং বেল চাপলাম, তখন তুমি দরজা খুলে দিলে। মনে আছে? হ্যাঁ, একদম মনে আছে। কিন্তু এখন তো ছাড়েন আমাকে। জড়িয়ে ধরে আর কতক্ষণ থাকবেন? আর আগে শুনো, তখন তুমি দরজা খুলে দিয়ে আমার অবস্থা দেখে মুখ টিপে হেসেছিলে না? কিন্তু নাস্তা করে নিন, তারপর শুনবো। ব্যস্ত হয়ে না তো, আগে শুনবে তো। মুখ টিপে আসলে তখন তোমার গালের মাংস ডিমের কুসুমের মতো একপাশে দলা পাকায়। তুলি পুরো কথা শেষ করতে না দিয়ে বলল, মানে? আরে তুমি মুখ টিপে হাসলে গালের মাংস চোখের নিচের ওই দিকে, ওই যে এই জায়গায় গিয়ে ডিমের কুসুমের মতো হয়ে যায়। সেদিন দেখেই আমার কামড় দিতে ইচ্ছে করেছিল। তুলি কাজ ভাঙা হাসিতে ফেটে পড়ে। তারপর? তারপর ভাবলাম এই মেয়েকে বিয়ে করব। যখন ব্যাংকে চাকরি হলো তখনই নিজেকে গুছিয়ে নিয়ে বিয়ের প্রস্তাব দিলাম। ঠিক আছে জনাব, কিন্তু এখন নাস্তা করুন। হ্যাঁ চলো। ইস্তিয়াকের মুখোমুখি বসার জন্য তুলি সামনের চেয়ার টানতেই টুংটাং শব্দ করে চেয়ার থেকে চামচ পড়লো মেঝেতে। চামচ এখানে কখন রেখেছিল কে জানে। মাথা নুইয়ে তুলতে গিয়ে ইস্তিয়াকের নগ্ন পায়ের দিকে চোখ যায়।
এক পায়ের উপর আরেক পা রাখা, কি নান্দনিক দৃশ্য। ফর্সা পায়ের বুড়ো আঙ্গুল পাতলা লোম। পুরুষ মানুষের পাও এত সুন্দর হয় বুঝি? তুলির ইচ্ছা করছে পা দুটো কোলে তুলে বিড়ালের মতন আদর করতে। কি হলো, টেবিলের নিচে ঘুমিয়ে গেলে নাকি? তুলি মুস্কি হেসে উঠতে উঠতে বলল, চুম্বকে আটকে রেখেছে। কি সব আবল তাবল বলো। আচ্ছা, আপনার পা লম্বা করে আমার কোলে রাখবেন? ইস্তিয়াক ভ্রু কুঁচকে বলল, কিভাবে? চেয়ারে বসে আছেন তো সেখান থেকে বসে আমার কোলে রাখবেন পা। তা কেন? রাখুন না প্লিজ। ইস্তিয়াক পা লম্বা করে কোলে দেয়। তুলি বা হাতে দু পা জড়িয়ে ধরে বসে। প্রতিদিন এইভাবে খাবো, আপনি পা কোলে দেবেন। ইস্তিয়াক মুস্কি হেসে বলল, কিন্তু আরো কিছুক্ষণ এভাবে থাকলে আমার পা অবশ হয়ে যাবে, তখন আবার পঙ্গু বলে ছেড়ে চলে যাবে। তুলি মুস্কি হেসে বলল, তা কেন? আমার উরু টেবিলে বেজে গেছে। ইস, আচ্ছা নামান। ইস্তিয়াক পা নামাতেই তুলি নিজের পা জুতো থেকে বের করে ইস্তিয়াকের পায়ের পাতায় রাখে। একবার আপনার পা উপরে থাকবে আর একবার আমার পা। আচ্ছা। দেখুন ছুটির দুদিন কেমন চলে যাচ্ছে, কাল থেকে আবার আপনার অফিস। ইস্তিয়াক কিছু বলল না। খানিক পর তুলি পুনরায় বলল, এই শুনুন না, আজ তো শনিবার, আপনার অফিস ছুটি আছে, চলুন না আমাদের বাসায়, আম্মুকে দেখতে ইচ্ছে করছে। ইস্তিয়াক খানিক ভেবে বলল, তোমাকে দিয়ে চলে আসবো, যখন বলবে আবার গিয়ে নিয়ে আসবো। আপনার একা থাকতে সমস্যা হবে না? না, একা থেকে আমি অভ্যস্ত, তবে তোমাকে মিস করব, আর মিস করলে চলে যাব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে জনাব। দুপুরে দুজন বের হয় রিক্সা নিয়ে। মামা, মুগদা যাওয়ার আগে একটা মিষ্টি মাস্টির দোকান দেখে থামাবেন। তা কেন? দামান যাবে শ্বশুর বাড়ি। থাক, আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চাও নেই, এসব লাগবে না। তুমি তো ওই বাড়ির বাচ্চা যে কিনা খেতে বসে বলে পা কোলে দিন, যেন না দিলে খাবে না। তুলি ফিক করে হাসে। তাই বলে বাচ্চা মেয়ে? তো বাচ্চা মেয়ে না, বাচ্চা ছাড়া কেউ বলবে একবার আপনার পা উপরে থাকবে আর একবার আমার পা? তুলি মুখে হাত দিয়ে খিলখিল করে হাসে। তো আমি বাচ্চা হলে কি হলো? বাচ্চা বলে তুমি যে কয়দিন থাকবে তার জন্য আইসক্রিম চকলেট এসব নিব। দোকানের কাজ সেরে দুজন খুনসুটি করতে করতে চলে এলো মুগদা। তুলি আগে গেট খুলে ভেতরে গেল। এখান থেকে প্যাসেজ গিয়ে লেগেছে মেইন দরজায়। বা পাশে বাউন্ডারি ঘেঁষে কিছু ফুল গাছ আর টবে যারা দেখা যাচ্ছে। তুলি কলিং বেল চাপতেই কাজের মেয়ে এসে দরজা খুলে দিয়ে আপা আসছে বলে জড়িয়ে ধরলো তুলিকে। ইস্তিয়াক ব্যাকপ্যাক দিল ওর কাছে। তাকে সেটিং রুমে বসিয়ে তুলি ভেতরে গেল। তুলির মা এলেন। ইস্তিয়াক সালাম দিল। তোমরা আসবে জানতাম না বাবা, বোকা মেয়েটাও বলেনি, জানলে ওর বাবা বাসায় থাকতেন। তুমিও নাকি আজ থাকবে না? সমস্যা নেই আম্মু, আমি আবার নিতে আসবো। তো থাকবে না কেন বাবা? এখান থেকে তো একটু আগে বের হলে অফিসে যেতে পারবে। আজ একটু কাজ আছে। কুশল বিনিময় শেষে তুলি সহ তারা চলে গেলেন। ইস্তিয়াক সিটিং রুমে বসে টিভি দেখছে। কাজের মেয়ে নাস্তা দিয়ে গেল। তুলি একটু পরই শাড়ি চেঞ্জ করে সালোয়ার কামিজ পরে এলো। সালোয়ার কামিজ পরতে কি আরাম! ইস্তিয়াক মুস্কি হেসে বলল, তাহলে তাই পড়বে, শাড়ি পরো কেন? আপনার জন্যই। আমি কিন্তু বেশিক্ষণ বসবো না। কি বলেন, খেয়ে দিয়ে যাবেন? আরে না, আমার কলিগদের সঙ্গে আজ আড্ডা দেব। ও আচ্ছা ঠিক আছে। কিন্তু বিদায় তো এখান থেকে নেওয়া যাবে না। আব্বু কখন ফিরবে ঠিক নাই, আর আম্মুকে ডেকে দিচ্ছি। আরে না, সেটা না, তো? তোমার রুমে নিয়ে চলো। তুলির চোখ পাকিয়ে বলল, কেন? বিদায় নেব। রুম নেওয়া কি নিষেধ? তাহলে থাক। আরে না, চলুন। ইস্তিয়াক রুমে এসেই দরজা লাগিয়ে দেয় ভেতর থেকে। তুলি আতকে উঠে বলে, এটা কি হলো? ইস্তিয়াক মুস্কি হেসে ওর দিকে এগিয়ে গেল। তুলি পিছু যেতে যেতে খাটের কাছে গিয়ে আটকে যায়। ইস্তিয়াক ওর মুখটা আজলা করে ধরে। চোখে চোখ রেখে দুজনের ঠোঁট ঢুকে পড়ে ওপর ঠোঁটে। তুলি নিজেকে ছাড়িয়ে নিয়ে ইস্তিয়াকের পুরো মুখে চুমু খায়। ঠিক আছে, এবার যেতে পারি, বিদায় নেওয়া হয়ে গেছে। ইস্তিয়াক পা বাড়িয়ে দরজা খোলার আগেই আবার তুলি জাপটে ধরে পেছন থেকে পিঠে গাল চেপে ধরে থাকে। কি হলো? যেতে দিতে ইচ্ছে করছে না, থেকে যান না প্লিজ। ইস্তিয়াক ঘুরে তাকে বুকে জড়িয়ে নেয়। আমি কাল আবার অফিস থেকে সোজা চলে আসবো ম্যাডাম, এখন যাই। তুলি মাথা তুলে তাকিয়ে বলল, আচ্ছা যান, কিন্তু কাল রাতে শিওর আসবেন। আচ্ছা বলে ইস্তিয়াক আবার কপালে চুমু খেয়ে বের হয়ে গেল। ইস্তিয়াক কলিগদের সঙ্গে আড্ডা দিয়ে রাতে ফিরছে বাসায়। খাওয়ার ঝামেলা বাইরেই চুকিয়ে এসেছে। এখন হাত মুখ ধুয়ে লম্বা ঘুম দেবে। বিছানায় যেতেই এলো তার মায়ের কল। ভালো মন্দ কথা বলে ফোন রেখে ঘুমিয়ে যায়। ঘুম ভাঙলো অচেনা নাম্বার থেকে কল পেয়ে। ইস্তিয়াক তাকিয়ে দেখে ঘড়িতে 7টা বাজে। বিরক্ত হয়ে ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম ভাই, আমি রফিক। ওই দিন কাশবনে পুলিশের সঙ্গে ছিলাম, পরনে ছিল হলুদ গেঞ্জি।
ছেলেটির পরিচয় শুনে ইস্তিয়াক শোয়া থেকে উঠে বসে বলল, হ্যাঁ, চিনতে পেরেছি, কিন্তু এখন আবার আপনি আমার কাছে কি চান? ফোনের উপাস থেকে রহস্যের হাসি ভেসে এলো। তারপর ছেলেটি বলল, ভাই, চাওয়ার তো কথা আপনার। আপনার অগোচরে কত কিছু যে হয়ে যাচ্ছে টেরই পাচ্ছেন না। দেখুন ভাই, 7 সকালে কল দিয়ে নাটক করবেন না। আমার অফিস আছে, আমি 8টায় উঠে গোসল খাওয়া দাওয়া করে অফিসে বের হই। আপনি ভোরে কল দিয়ে ঘুম নষ্ট করেছেন। ভাই, জীবনই যেখানে নষ্ট হয়ে যাচ্ছে সেখানে ঘুমিয়ে কি হবে? সত্যি বলতে আপনাকে দেখে ভালো মানুষ মনে হয়েছে। 2 দিন থেকে ভেবেই যাচ্ছি দুনিয়াতে বুঝি ভালো মানুষের সঙ্গে শুধু এমনই হয়। ভাই, আপনি কি বলতে চাচ্ছেন বলুন, না হয় আমি কল কেটে দেব। ভাই, আপনাকে জরুরি কিছু তথ্য দিতে চাইছি। ওই দিন ভাবি টাকা দিয়ে বললেন আপনাকে না শোনাতে, তাই কিছু বলিনি, কিন্তু আজ ভেবে দেখলাম তাতে আপনার বিরাট ক্ষতি হচ্ছে। ইস্তিয়াকের বুকের ধুকপুকানি বেড়ে গেছে, পায়ের তালু ঘেমে যাচ্ছে। সে শঙ্কিত হলেও বুঝতে দিল না রফিককে। বিরক্তি নিয়ে বলল, আরে ধুর ভাই, কথা এত না পেঁচিয়ে বলুন কি হয়েছে। ভাই, এভাবে তো বলা যাবে না। ভাবি আমাকে ভ্যানিটি ব্যাগে যত টাকা ছিল সব দিয়ে গেছে আপনাকে না বলার জন্য। এসব আবল তাবল কথা বলছেন। ও কখন টাকা দিল? টাকা যে দিছে সেটারও ভিডিও আছে ভাই। টাকা কেন দিছে? আমি ভাবির ফোন হাতে নেওয়ার পর দেখি একটা নাম্বার থেকে অনেক কল এসেছে, সঙ্গে একটা মেসেজ। সেখানে লেখা, আমাদের পুরনো কিছু ছবি দিয়েছি, হোয়াটসঅ্যাপ দেখো। আমি তখন হোয়াটসঅ্যাপে গিয়ে পাই। কিসের ছবি? এরকম তো হবে না ভাই, ভাবি আমাদের টাকা দিয়ে গেছে আপনাকে না দিতে। আর ভাই, আরেকটা সমস্যা দেখা দিছে। আমার সাথে ছেলেটা ভিডিও আর ছবিগুলো যখন তখন নেটে দিয়ে ভাইরাল করে দিতে পারে। ওর নাকি কিসের একটা পেজ আছে, সেটা রিচের জন্য, ভাইরাল করার জন্য এগুলো নাকি একেবারে পারফেক্ট। তখন তো আপনার ইজ্জতও যাবে। ইস্তিয়াক ধমক দিয়ে উঠল, আরে বেটা, ভূমিকা বন্ধ কর, কি চাস সেটা বল। ছবি ভিডিও কি আছে পাঠা দেখি। ভাই, হোয়াটসঅ্যাপে বিকাশ নাম্বার দিচ্ছি, 5,000 টাকা পাঠান আগে, আর সব তথ্য পেয়ে গেলে আরো 5,000 পাঠাবেন। ইস্তিয়াকের ক্রোধে শরীর কাঁপছে। সে নিজেকে সামলে নিয়ে অবকৃত গলায় বলল, আগে 5,000 পাঠানোর পর এডিট করা ছবি দিলে, অথবা কিছুই না পাঠালে? ভাই, আপনাকে আগে পাঠাচ্ছি। ভাবি যে আমাকে টাকা পাঠিয়েছিলেন তার ভিডিও, তারপর আপনি টাকা পাঠান। ইস্তিয়াকার মনে হচ্ছে কেউ তার কলিজা মুঠোয় নিয়ে মুচড়ে ধরেছে। সে প্রাণপণে চাচ্ছে এই ছেলেটার ভিডিও যেন এডিট করা থাকে, সবকিছু যেন মিথ্যে হয়, তার কাছ থেকে টাকা নিয়ে যেন প্রতারণা করে কিছুই না পাঠায়। সে শঙ্কিত গলায় বলল, আচ্ছা। তাহলে ফোন রাখছি, আপনি হোয়াটসঅ্যাপ চেক করুন, ভিডিওর সঙ্গে বিকাশ নাম্বার দিচ্ছি। ইস্তিয়াক ফোন রেখে চোখ বন্ধ করে 2 হাতে মুখ আজলা করে ধরে বসলো। হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন টিউন বাজতেই মোবাইল হাতে নিয়ে দেখে ছেলেটি ভিডিও পাঠিয়েছে। ইস্তিয়াকের বুকে ধুকপুকানি বেড়ে যায়, পা যেন অসাড় হয়ে আসে, মাথার রগগুলো ফুলে যাচ্ছে, কান দিয়ে গরম ভাব বেরোচ্ছে। তার কাছ থেকে তথ্যগুলো লুকোতে তুলি এই ছেলেদের টাকা দিয়েছে ভাবতেই পারে না সে। কাপা কাপা হাতে ভিডিওতে ক্লিক করে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। ভিডিওতে দেখা যাচ্ছে সে পুলিশদের সঙ্গে কথা বলছে। তুলি তার দিক থেকে মুখ ফিরিয়ে ভ্যানিটি ব্যাগ আড়াল করে টাকা দিচ্ছে ছেলেটিকে, অথচ রিকশায় কিংবা বাসায় এসেও তাকে এ কথা বলেনি তুলি। চোখ ঝাপসা হয়ে এলো, মোবাইল বিছানায় রেখে 2 আঙ্গুল দিয়ে কপাল ঘষছে। মস্তিষ্কের ভেতর খুব দ্রুত সন্দেহের গাছ রোপণ হয়ে সেই গাছ বড় হয়ে ডালপালাও ছাড়তে শুরু করেছে। তার বিকাশে এত টাকা এখন নেই। মোবাইল হাতে নিয়ে মেসেজ দিল, বিকাশ নাম্বার দেন, আমি টাকা পাঠাচ্ছি। আপনি আমাকে সবকিছু হোয়াটসঅ্যাপে সেন্ড করেন, আর আমাকে দিয়ে সবকিছু ডিলিট করে দেবেন। টাকা লাগলে আরও দেব, তবু এগুলো ডিলিট চাই। নেটে ছাড়লে আমি মামলা করতে বাধ্য হব। ছেলেটি মেসেজ দিল, আরে ভাই, এগুলো ভাববেন না, বিকাশ নাম্বার দিচ্ছি, দেখুন, টাকা ছাড়েন তাড়াতাড়ি। বিকাশ নাম্বার পেয়ে ইস্তিয়াক উঠে দাঁড়ায়, একটা গেঞ্জি গায়ে দেয়, মানিব্যাগ মোবাইল নিয়ে বের হয়ে পড়ে। রাস্তায় গিয়ে মনে পড়লো সিগারেট আনেনি। পাশের দোকানে গিয়ে সিগারেট নিল একটা, ঘন ঘন টান দিয়ে ধোয়া ছেড়েগুলো মোড়ের বিকাশের দোকানে। সে টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপ আর চেক করলো না। কোলাহলের এই রাস্তায় কিছুই দেখতে চায় না। দোকান থেকে বের হয়ে হাঁটতে থাকে, নিজেকে বোঝায় যাই ঘটুক, যাই হোয়াটসঅ্যাপে দিক, সে তুলিকে এভাবেই ভালোবেসে যাবে, সময় সবকিছু ঠিক করে দেবে। এত রেগে যাওয়ার মানেই হয় না। তার জায়গায় অন্য কেউ হলে এগুলো হয়তো খেয়ালই করতো না। সে এমন তো নিজেই জানে। বাড়ির সবাই বলে এখন বিবাহিত, আগের স্বভাব ছাড়তে হবে। নিজেকে শাসন করতে করতে ইস্তিয়াক বাসায় চলে আসে।
হোয়াটসঅ্যাপ চেক না করে বিছানায় বসে আরেকটা সিগারেট ধরায়। ধোয়া ছাড়ে ঘন ঘন। ডাটা অন করে সে। টুংটাং শব্দ করে একের পর এক ছবি আসতে থাকে। এগুলো তাকে না দেওয়ার জন্য তুলি লুকিয়ে টাকা দিয়ে এসেছে ছেলেদের। কথাটা মনে পড়তেই ইশতিয়াক সিগারেট ছুঁড়ে মারে দেওয়ালে। মোবাইল হাতে নেয়। কাপা কাপা হাতে হোয়াটসঅ্যাপে ঢুকে। প্রথম ছবি একটা ছেলের সঙ্গে ধান ক্ষেতের জমির আইলে বসা। আরেকটা সবুজ ঘাসে ওই যুবকটির বুকে শুয়ে আছে। আরেকটা খড়ের স্তূপের উপর বসে ঠোঁটে চুম্বনরত অবস্থায় কিছু নুট পিকচার। একটা ভিডিও সেলফি ক্যামেরায় তোলা, যেখানে দেখা যাচ্ছে দুজনেই একটা জমির আলে বসে আছে। সামনে পেছনে সবুজ ধান তাদেরকে ঢেকে রেখেছে নিরাপত্তার চাদরে। ছেলেটি তার স্তনে হাত রেখে চোরা চাহনিতে চারদিকে তাকিয়ে দেখছে কেউ আসছে কিনা। ইশতিয়াক আর ভিডিওটি দেখতে পারে না। মোবাইল ছুঁড়ে ফেলে বিছানায়। সে জন্মের পর থেকে কখনো তার কিছুতেই অন্যের ভাগ, অন্যের ছোঁয়া সহ্য করতে পারে না। ছোট ভাইটিকে একবার তার গেঞ্জি পরায় বেধড়ক মারধর করেছিল, সেই তারই স্ত্রীকে অন্য কেউ। আর তুলি ভাবতেই তার গা গলিয়ে উঠল। এত জঘন্য মিথ্যাচার! বাসর রাতেই বলেছিল সেই নাকি প্রথম পুরুষ। কোনো পরপুরুষের ছোঁয়া এর আগে সে কখনো পায়নি। আর এই ছবি ভিডিওগুলো গোপন রাখতে তার অবসরে টাকাও দিয়ে এসেছে। জায়গাটা গ্রাম এলাকা মনে হলো। ছেলেটা ওর মামার বাড়ির হয়তো। আচ্ছা, তুলি যে ছেলের সঙ্গে এত ঘনিষ্ঠ ছিল তাকে কেন বিয়ে করেনি? ভাবতেই ইশতিয়াকের ঘৃণায় গা রি করে উঠল। সে একজন ব্যাংকার বলে ওই ছেলেকে ফেলে বিয়ে বসেছে। তাহলে এসব প্রেম ভালোবাসা প্রণয় বাক্য সবই মন ভোলানো। একদলা থুতু টাইলসের মেঝেতেই ফেলে দিল ইশতিয়াক। মোবাইল বেজে উঠল। রফিক কল দিয়েছে। ভাই বাকি 5,000 পাঠান। ক্রোধে অশ্রাব্য ভাষার গালিগালাজ শুরু করে দেয় ইশতিয়াক। ছেলেটি অবস্থা বুঝতে পেরে পরে যোগাযোগ করব বলে হাসতে হাসতে ফোন রেখে দেয়। দুই হাতে মুখ ঢেকে ইশতিয়াক বিছানায় বসে। নিজেকে শান্ত রাখতে হবে। তুলি তো তার সঙ্গে স্বাভাবিকভাবেই সংসার করছে। তবে কেন সে এত ভেঙে পড়বে? কেন রেগে যাবে? তার এসব বাজে স্বভাবের জন্যই কারো সঙ্গে থাকতে পারে না, মিশতে পারে না। এখন থেকে এসব ছাড়তে হবে। সবকিছুরই সমাধান থাকে। যা হবার হয়ে যায়। বাঁচতে হয় বর্তমান নিয়ে। সে মনস্থির করে ঠান্ডা মাথায় বিষয়টা নিয়ে তুলির সঙ্গে কথা বলবে। সে এখন থেকে ঠান্ডা মাথার মানুষ। ব্যাংকে চাকরি করা ভদ্রলোক। জীবনে এই প্রথম সে নিজেকে সামলে নিতে পারলো। এখন থেকে সব সময় পারবে। একেবারে শান্তশিষ্ট হয়ে গেল। এভাবেই শান্ত থাকবে। সে এখন গোসল করবে। গোসল করতে আরাম। গোসল তার প্রিয়। গোসল থেকে শান্তির কিছু নাই। ইশতিয়াকের মনে হলো মাথা ঝিমঝিম করছে, চোখে ঝাপসা লাগছে। সকালে কিছু খায়নি বলে হয়তো। প্রেশার কি লো নাকি হাই? মেঝেতে শুয়ে যাবে সে। অনেক আরাম। ইশতিয়াক মেঝেতে খানিকক্ষণ পড়ে রইল। ঘাম ছাড়লো তার পুরো শরীর থেকে। ফোঁটা ফোঁটা ঘামে টাইলস ভিজে যাচ্ছে। কানে কেমন ঝিমঝিম শব্দ হচ্ছে। শরীর খুব দুর্বল লাগছে। ইশতিয়াক খাবার খাবে এখন। সকালে উঠে হাত মুখ ধুয়ে দাঁত ব্রাশ করতে হয়, নাস্তা করতে হয়। সে কিনা কথাকার রফিক টফিকের পাল্লায় পড়েছে। ইশতিয়াক উঠে ধীরে ধীরে এলোমেলো পায়ে হেঁটে টেবিলে গিয়ে এক চুমুকে পুরো গ্লাস পানি খেলো। সকালে বেশি পানি খাওয়ার নিয়ম। ইশতিয়াক একের পর এক গ্লাসে পানি ঢেলে খায়। খালি পেটে শুধু পানি খেলে হয় না, সঙ্গে কিছু খেতে হয়। ইশতিয়াক ব্রেড আর জেলি নিয়ে এলো। ব্রেডে জেলি লাগিয়ে এক পিস শেষ করে তার মনে পড়লো দাঁত ব্রাশ করেনি। ব্রেড জেলি রেখে চলে গেল বাথরুমে। আয়নায় তাকালো সে। চোখ অস্বাভাবিক লাল হয়ে গেছে। ঘুম হয়নি ঠিকঠাক। মনে মনে গালি দিল ধান্দাবাজ রফিককে। সে আর বেশিক্ষণ নিজের সঙ্গে প্রতারণা করতে পারলো না, শাসিয়ে রাখতে পারলো না। কান্না জলা পাকিয়ে এলো গলায়। তাড়াতাড়ি শাওয়ার ছেড়ে দেয় ইশতিয়াক। বসে পড়ে মেঝেতে হাউমাউ করে কেঁদে ওঠে। তুলিকে কেউ চুমু দিয়েছে, বিশেষ সঙ্গে স্পর্শ করেছে। তুলি সেটা উপভোগ করেছে। এখন আবার তার সঙ্গে একেবারে নিষ্পাপ বালিকার মতো অভিনয় করে সংসার করছে। ইশতিয়াক যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না। তার নিজের রুচি নিয়েই এখন হতাশ হচ্ছে। সে কি করে তুলির মতো? না, তুলিকে নিয়ে এগুলো ভাববে না সে। তুলিকে আগের মতোই ভালোবাসবে। ছবিগুলো এডিট করা, ভিডিও এডিট করা। দুনিয়া কোথায় গেছে তার জানা নেই। প্রযুক্তি কোথায় গেছে তার জানা নেই। এগুলো নিখুঁত এডিট। তুলির সঙ্গে সে কথা বলবে। শাওয়ারের পানির সঙ্গে তার চোখের জলগুলো মিশে যায়। উঠে দাঁড়ায় ইশতিয়াক ভেজা কাপড় ছেড়ে। টাওয়াল দিয়ে শরীর মুছে নেয়। কাপড় পাল্টে নাস্তা করতে বসে। নিজেকে বোঝায় যেন কিছুই হয়নি, সবকিছু ঠিকঠাক আছে। খাওয়া গোসল সবকিছু ঠিকঠাক করতে হবে। অফিসে কল দিয়ে আজকের জন্য ছুটি নিয়ে নেয়। নাস্তা শেষে বের হয় রিক্সা নিয়ে। তুলিদের বাসার কাছাকাছি যখন পৌঁছে গেছে তখন ঠিক দুপুর 12টা। ইশতিয়াক বাড়ির গেটের অনেক দূরে থাকতেই দেখে তুলি একটা রিক্সা নিয়ে কোথাও যাচ্ছে। সেও রিক্সা নিয়ে ফলো করে পিছু পিছু যায়। খানিক পর একটা পার্কের সামনে গিয়ে থামে ওর রিক্সা। ভাড়া চুকিয়ে তুলি গেট দিয়ে ঢুকে পড়ে। ইশতিয়াকও তাড়াতাড়ি রিক্সা ভাড়া দিয়ে সাবধানে ছুটে যায় সেদিকে।
তুলি একটা গাছের নিচে দাঁড়িয়ে কাউকে কল দিচ্ছে। খানিক পর ফোন কানে নিয়ে তুলির দিকে এগিয়ে এলো ছবির সেই ছেলেটি। তুলিকে দেখেই ছুটে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। তুমি কিভাবে পারলে আমাকে রেখে বিয়ে বসতে? কিভাবে পারলে তুমি? আমাদের কত স্মৃতি, আমরা একে অন্যের শরীরের প্রতিটা পশম পর্যন্ত চিনি, আর তুমি এখন বলো আমাকে চেনোই না। এরকম কেন করলে আমার সঙ্গে? জানি তুমি বাধ্য হয়ে বিয়ে বসেছো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। চলো আমরা পালিয়ে যাই এখান থেকে কোথাও। কথাগুলো শুনে ইস্তিয়াকের মাথায় যেন আগুন ধরে যায়। পুরো শরীরের লোম মাথা তুলে দাঁড়িয়েছে, কান দিয়ে বেরোচ্ছে গরম ভাব, হাতের মুষ্টি শক্ত হয়ে এসেছে। তার চোখকে বিশ্বাস করাতে পারছে না। সে কি কোনো স্বপ্ন দৃশ্য দেখছে? ছেলেটি তুলিকে জড়িয়ে ধরে একের পর এক অভিযোগ করে যাচ্ছে। তুলি কোনো জবাব দিতে পারছে না, নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে সে। কারণ স্পষ্ট দেখতে পাচ্ছে অদূরে দাঁড়িয়ে আছে ইস্তিয়াক। চোখ দুটো থেকে যেন আগুনের স্ফুলিঙ্গ বেরোচ্ছে, কেমন বিধ্বস্ত দেখাচ্ছে মানুষটিকে। ইস্তিয়াক এদিকে এগিয়ে আসছে। তার এখন কি করা উচিত? কি হচ্ছে এসব? তুলি কিছু বুঝে ওঠার আগেই ছেলেটার গলা আর ঘাড় ধরে ইস্তিয়াক হ্যাঁচকা টান দিয়ে ফেলে দিল মাটিতে। তুলিও টাল সামলাতে না পেরে পড়ল গিয়ে একটা গাছের গোড়ায়। পলকে ছেলেটি মাটি থেকে উঠে তুলিকে তুলে দিয়ে ইস্তিয়াকের দিকে ধেয়ে এসে বলল, এই মেয়ে আপনি কে?